Hello, welcome you again at Long Case Discussion. I am Dr. Kollan Kumar Shaha. Today's long case topic is carcinoma rectum. Before we have discussed about stomach case and hepatobiliary system as well as pancreas cases, and we will discuss carcinoma rectum now, then followed by carcinoma descending colon, then right iliac fossa mass. I will discuss one after another. যাই হোক, স্টোমাক দিয়ে শুরু করেছি, হেপাটোবিলিয়ারি সিস্টেম এখন একদম নিচ পর্যায়ে চলে এসেছি। এরপরে আপনার ধীরে ধীরে উপরের দিকে উঠে শেষ করে দেব। খুব বেশি লং কেস আসলে এখন আর নেই। যাই হোক, আপনারা কার্সিনোমা রেকটাম আন্ডার গ্রাজুয়েট লেভেলে অনেকেই থাকে। যখন কনভেনশনাল কেসগুলো না পাওয়া যায় তখন কিন্তু কার্সিনোমা রেকটাম সবসময় থাকে। এছাড়াও আপনারা ভাইবা অথবা রিটেন কোশ্চেনে কিন্তু আপনারা কার্সিনোমা রেকটাম সংক্রান্ত অনেক কিছু পেয়ে থাকবেন। সো আজকের টপিকসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইন অ্যাসপেক্টস অফ লং কেস বলতে পারেন, এর সাথে রিটেন কোশ্চেন বলতে পারেন। তাছাড়া সবকিছুর জন্যই কিন্তু এটা ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। সো আমরা শুরু করে দিই তাহলে। আচ্ছা, প্রথমেই আমরা একটু দেখেন, সবকিছুর জন্যই কিন্তু যে কোনো ডিজিজ জানার জন্য কিন্তু তার অ্যানাটমি জানা দরকার। তার কিছু অ্যানাটমির মধ্যে আপনার সবকিছুই জানা দরকার। অ্যানাটমিটা ক্লিনিক্যাল অ্যানাটমি বিশেষ করে, এর সাথে আপনার ব্লাড সার্কুলেশন, আর্টেরিয়াল সাপ্লাই, ভেনাস ড্রেনেজ অ্যাজ ওয়েল এজ নার্ভ সাপ্লাই, এগুলো কিন্তু লিম্ফেটিক ড্রেনেজ, ম্যালিগন্যান্ট কেসের ক্ষেত্রে কিন্তু খুবই জানা দরকার। তাহলে আমরা ইন শর্টে কিছু অ্যানাটমি রেকটামের জেনে নিই। দেখেন, রেকটাম মানে কি লার্জ গাটার একদম শেষ পার্ট রেকটাম ফলোড বাই অ্যানাস, অ্যানাল ক্যানাল অ্যানাস। হ্যাঁ, এখন দেখেন এই রেকটামের লেন্থ কতটুক, আমরা বলতে চাই লেন্থ এন্ড এক্সটেনশন। রেকটামের লেন্থও কিন্তু ভ্যারিস টু পার্সন টু পার্সন। এটা আমরা বলে থাকি যে 12 to 18 সেন্টিমিটার, আপনারা বলতে পারেন 15 সেন্টিমিটার ইন লেন্থ। তাহলে 15 সেন্টিমিটার লেন্থ কতটুক থেকে কতটুকু, তাহলে দেখেন এইটা থার্ড স্যাক্রাল ভার্টিব্রা থেকে 2 to 3 সেন্টিমিটার অ্যান্টেরিয়র টু দ্য কক্সিক্স, এইটুক পর্যন্ত হচ্ছে আপনার রেকটামের মানে এক্সটেনশন। আচ্ছা, তাহলে দেখেন রেকটামের এই এক্সটেনশনটা যেটা হলো, এখন সার্জারিতে আমরা অ্যাকচুয়ালি এই রেকটামটাকে কিন্তু তিনটা ভাগে ভাগ করে ফেলি। তো দেখেন, এই ভাগ করার জন্য কিন্তু কোনো ক্লিন কাট ডিমার্কেশন নেই। আমরা যেটাকে বলা হয় ভালভ বা ফস্টন, এই ভালভ দ্বারা তিনটা ভাগে ভাগ করা হয়, আপার রেকটাম, মিডল রেকটাম, লোয়ার রেকটাম। এইগুলো আমাদের ডিজিজ সাইকেলের সাথে অবশ্যই লাগবে, সাইন সিমটম ইভেন ম্যানেজমেন্টের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আপার রেকটাল গ্রোথ, মিডল রেকটাল গ্রোথ না লোয়ার রেকটাল গ্রোথ। আচ্ছা, এখন দেখেন ডায়ামিটার যদি চিন্তা করে থাকেন, রেকটামের ডায়ামিটার অ্যাবাউট 4 সেন্টিমিটার। লোয়ার পার্ট অফ দ্য রেকটামের ডায়ামিটার কিন্তু একটু বেশি, যেটাকে আমরা রেকটাল অ্যাম্পুলাও বলে থাকি। আচ্ছা, দেখেন তাহলে রেকটাম যদি তিনটা ভাগে ভাগ, আমি তো বলে দিলাম ভালভ অফ ফস্টন কিভাবে ভাগ করা হয়। দুইটা ভালভ হচ্ছে লেফট আপার ভালভ এবং লেফট লোয়ার ভালভ, আর হচ্ছে রাইট মিডল ভালভ। এই তিনটা ভাগ দিয়ে আপার রেকটাম, মিডল রেকটাম এবং লোয়ার রেকটাম তিনটা ভাগে ভাগ করা হয়ে থাকে। এখন দেখেন, আমরা ইন শর্টে আরো কিছু কিছু জিনিস আলোচনা করে ফেলি যে রেকটামের আর্টেরিয়াল সাপ্লাই কি। আপনারা সবাই অ্যানাটমি, যারা ফিফথ ইয়ারে আছেন বা থার্ড ইয়ারে আছেন, অ্যানাটমি পড়ে এসেছেন, রেকটামের আর্টেরিয়াল সাপ্লাই সবাই জানেন। আমরা একটু ইন শর্টে রিক্যাপিচুলেট করে নিই। তাহলে দেখেন, রেকটামের সুপিরিয়র রেকটাল আর্টারি, মিডল রেকটাল আর্টারি, ইনফিরিয়র রেকটাল আর্টারি। এর মধ্যে সুপিরিয়র রেকটাল আর্টারি কিন্তু 80% রেকটামের সার্কুলেশন দিয়ে থাকে। এছাড়া লোয়ার রেকটামে কিছু পোর্শন আসে আপনার মিডল রেকটাল আর্টারি অ্যাজ ওয়েল এজ ইনফিরিয়র রেকটাল আর্টারি। তাহলে জানতে হবে সুপিরিয়র রেকটাল আর্টারি কার ব্রাঞ্চ। সুপিরিয়র রেকটাল আর্টারি হচ্ছে, এটা ব্রাঞ্চ হচ্ছে ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি। আচ্ছা, আর মিডল রেকটাল আর্টারি কার ব্রাঞ্চ, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন অফ দ্য ইন্টারনাল ইলিয়াক আর্টারির একটা ব্রাঞ্চ। আর যেটা লাস্টের পার্টটা বললাম, ইনফিরিয়র রেকটাল আর্টারি কার ব্রাঞ্চ, এটা হচ্ছে পুডেন্ডাল, ইন্টারনাল পুডেন্ডাল আর্টারির ব্রাঞ্চ। আচ্ছা, এখন দেখেন এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ যখন আপনার দেখবেন মেটাস্টেসিস হয় কার্সিনোমাতে, তখন কিন্তু এটা হেমাটোজেনাস রুটে কিভাবে যাচ্ছে, এই কিন্তু এই আর্টেরিয়াল সাপ্লাই, ভেনাস ড্রেনেজ যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার ক্লিয়ার কাট হবে না। তাহলে দেখেন ভেনাস ড্রেনেজ কিভাবে এরকম আর্টেরিয়াল সাপ্লাইকে ফলো করবে, বাট একটু ডিফারেন্ট। তাহলে দেখেন, সুপিরিয়র রেকটাল ভেইন এটা ইনফিরিয়র মেসেন্টেরিক ভেইনে ড্রেইন হয়। তাহলে দেখেন এই ইনফিরিয়র মেসেন্টেরিক ভেইন কিন্তু যেটা
কোন ভেইনে ড্রেইন হয়? সুপিরিয়র ইনফেরিয়র মেসেন্টেরিক ভেইন স্প্লেনিক ভেইনে ড্রেইন হয়, যেটা পোর্টাল ভেইনে চলে যায়। তাহলে এটা কি পোর্টাল ভেইনের একটা পার্ট। তার মানে দেখেন এটা যদি কোনো মানে টিউমার এম্বোলাই আপনার এই সুপিরিয়র মেসেন্টেরিক পাথওয়েতে ফলো করে, দ্যাট মিনস সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন, ইনফেরিয়র মেসেন্টেরিক ভেইন, আমি বললাম সুপিরিয়র রেক্টাল ভেইন, তারপরে সুপিরিয়র রেক্টাল ভেইন যদি ড্রেইন করে থাকে, তাহলে সুপিরিয়র রেক্টাল ভেইন দিয়ে কিন্তু আলটিমেটলি এটা কোথায় যাবে? সুপিরিয়র রেক্টাল ভেইন দিয়ে এটা যাবে কিন্তু পোর্টাল সার্কুলেশনে, তার মানে লিভারে মেটাস্টেসিস হবে। একটু খেয়াল করে শুনেন। এবং যদি মিডল রেক্টাল ভেইন বা ইনফেরিয়র রেক্টাল ভেইন দিয়ে যদি যায়, এটা কিন্তু সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে। তাহলে সেই ক্ষেত্রে মেটাস্টেসিসটা প্রথমে কোথায় হবে? সেই ক্ষেত্রে কিন্তু লাংসে মেটাস্টেসিস হবে। তাহলে দেখেন আপার রেকটাম, মিডল রেকটাম, লোয়ার রেকটাম এবং আপার হাফ অফ দ্য অ্যানাল কেরেন, এইটা কিন্তু আপনার সুপিরিয়র রেক্টাল ভেইন দিয়ে ড্রেইন হচ্ছে, এবং লোয়ার হাফ অফ দ্য অ্যানাল কেরেন কিন্তু আপনার ড্রেইন হচ্ছে ইনফেরিয়র রেক্টাল ভেইন দিয়ে। তাহলে এরপরে আমরা চলে যাই ভেনাস ড্রেনেজ হয়ে গেলে এরপরে নার্ভ দেখেন। এখন দেখেন নার্ভ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন কার্সিনোমা রেকটামের জন্য অপারেশন আলোচনা করে থাকবো, কি অপারেশন করা হয়, অ্যান্টেরিয়র রিসেকশন বা এপিআর যেগুলোই করে থাকি না কেন, এইগুলোর জন্য নার্ভ সাপ্লাই কিন্তু খুবই ভেরি মাচ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা আমি আপনাদেরকে বলি। যে দেখেন রেকটামের নার্ভ সাপ্লাই কিন্তু সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক অটোনমিক, তাই না? তাহলে সিম্প্যাথেটিক কোত্থেকে আসতেছে? বাই সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস। মনোযোগ দিয়ে শুনেন, সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাসটা কিন্তু ফর্ম হয় বাই সিম্প্যাথেটিক কম্পোনেন্ট এন্ড প্যারাসিম্প্যাথেটিক কম্পোনেন্ট। তাহলে সুপিরিয়র যে হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাসটা, এটা অ্যাকচুয়ালি থাকে কি অ্যাবডোমিনাল অ্যাওর্টা যেখানে বাইফার্কেশন হচ্ছে, সেখানে সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস এইখানে থাকে, ফর্ম বাই দ্য সিম্প্যাথিক ট্রাঙ্ক কামিং ফ্রম দ্য লাম্বার 1 and 2। এবং প্যারাসিম্প্যাথিক কোত্থেকে আসে? স্যাক্রাল 2, 3, 4 আপনারা সবাই জেনে থাকবেন। এই স্যাক্রাল 2, 3, 4 আর লাম্বার 1, 2 দুইটা মিলে ফর্ম হলো সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস। এইটা যখন পেলভিক ব্রিম, দ্যাট মিনস ইন ফ্রন্ট অফ দ্য স্যাক্রাল প্রমোন্টরি পাস করবে, এই স্যাক্রাল প্রমোন্টরির নিচে যে এটা দুই সাইডে দুইটা নার্ভ হয়ে যাবে, দ্যাট সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক নার্ভ। হ্যাঁ, এই হাইপোগ্যাস্ট্রিক নার্ভটা, রাইট এন্ড লেফট হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, এই দুইটাই নিচে যে ফর্ম করবে ইনফেরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস। একটু কমপ্লিকেশন মানে একটু যদি ভালো করে না বুঝেন একটু ইয়া হবে। তাহলে দেখেন এই সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাসটা কিভাবে ফর্ম হলো বলে দিলাম, যে সিম্প্যাথেটিক বোথ প্যারাসিম্প্যাথেটিক কম্পোনেন্ট নিচে যে এইটাই ইনফেরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস হয়ে গেল। এবং প্যারাসিম্প্যাথেটিক কোত্থেকে আসতেছে? আপনি দেখেন স্যাক্রাল 2, 3, 4 বলে দিয়েছে না, স্যাক্রাল 2, 3, 4টাই রুট ভ্যালুটা, এটা নার্ভি আরিজেন্টিস নামে, এর মাধ্যমে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই যায়। আমরা পরবর্তী যখন কমপ্লিকেশনটা আলোচনা করব তখন কোনটা মানে ইনজুরি করলে কি হবে সেগুলো আমরা ভালো করে বলে দিব। তাহলে ইন শর্টে এটা হচ্ছে নার্ভ সাপ্লাই। এরপরে দেখেন আমরা যদি বলে থাকি রেকটামের কিছু রিলেশন আমাদেরকে জানার খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি বলে থাকি যে পোস্টেরিয়র, আমরা বলেছি থার্ড স্যাক্রাল ভার্টিব্রা থেকে আর হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য কক্সিস শেষ হচ্ছে। তাহলে এর ছাড়াও আরো কিছু কিছু থাকে, এই মাত্র বললাম না আপনাকে যে পেলভিক সিম্প্যাথেটিক নার্ভস। হ্যাঁ, পেলভিক এই নার্ভগুলো কিন্তু এইখানে থাকে, এই রিলেশনে চলে থাকে। তাছাড়া এইখানে একটা যে ফাসা থাকে, যে ফাসা ওয়ালডেয়ার, হ্যাঁ, এইটার থেকেই কিন্তু এটার প্যারাইটাল লেয়ার এবং ভিসেরাল লেয়ার থাকে। এই দুই প্লেনের, এই দুইটার মাঝখানে যদি না থাকেন তাহলে কিন্তু আপনি প্রিসেক্রাল যে ভেনাস প্লেক্সাস সেগুলোকে ইনজুরি করে ফেলবেন এবং যে ইট উইল রেজাল্ট ইন টরেনশিয়াল ব্লিডিং। তাহলে দেখেন এই পোস্টেরিয়র রিলেশন জানাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যান্টেরিয়রলি কি থাকে? অ্যান্টেরিয়রলি প্রথমে যদি আমরা বলে যে দি বেস অফ দ্য ব্লাডার আপনি, তারপরে যদি নিচে চলে যান প্রোস্টেট পাবেন, ভেসিকল পাবেন। আর ফিমেলের ক্ষেত্রে কি পাবেন? বেস অফ দ্য ব্লাডার তো পাবেনই, এর সাথে ইউটেরাস, পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়ালের আপার পার্টটা পাবেন। আচ্ছা, আর ল্যাটারালি কি পাবেন? দেখেন ল্যাটারাল রেকটাল ওয়ালে কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস থাকে, যেগুলো আমরা বলছি সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস, এটা কিন্তু এট ফার্স্টে পিছনে থাকে পোস্টেরিয়র ডিসেকশনে যেখানে থাকবে, এরপরে কিন্তু সাইড পেলভিক ওয়ালে চলে যায়, অ্যাজ ওয়েল এস এইখানে কিছু মাসেলও থাকে, দ্যাট মিনস অবটুরেটরি ইন্টারনাস মাসেলও এখানে থাকে। আচ্ছা, রিলেশন আমরা হয়ে গেলাম। তাহলে দেখেন একটা জিনিস, যে সিগময়েড কোলনের বা লার্জ গাটের আমরা জানি টিনিয়া কোলাই থাকে, টিনিয়া কোলাই কোথায় শেষ হবে? রেক্টোসিগময়েড জাংশনে এসে এইটা কন্টিনিউ হবে আউটার লংগিচুডিনাল মাসেল কোট অফ দ্য রেকটাম হিসেবে। এইটারও আপনার ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে, আই উইল ডিসকাস লেটার। এবং অ্যাপেন্ডিসিস ইপিপ্লয়েডের যদি কথা বললে থাকেন, যে অ্যাপেন্ডিসিস ইপিপ্লয়েড লার্জ গাটের হস্টেশন একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার। তাহলে অ্যাপেন্ডিসিস ইপিপ্লয়েড কিন্তু রেকটামে অ্যাবসেন্ট।
আচ্ছা, এখন দেখেন আমরা পেরিটোনিয়াল রিফ্লেকশন সম্বন্ধে একটু আলোচনা করে দিই। এইটাও কিন্তু আপনার অর্গান ইনভেশনের জন্য খুবই রেসপন্সিবল একটা জিনিস। আপার রেকটাম যদি, আপার 1/3 অফ দ্য রেকটাম যদি আপনি বিবেচনা করেন, এটার এন্টেরিয়রলি এবং ল্যাটারালি দুইখানে আপনার পেরিটোনিয়াল রিফ্লেকশন আছে। যদি মিডল 1/3 চিন্তা করেন, ল্যাটারাল পেরিটোনিয়াল রাই শুধু এন্টেরিয়র পার্টে আছে। কিন্তু লোয়ার রেকটাম যদি চিন্তা করেন, লোয়ার রেকটামে কিন্তু কোনো দিকেই ডিভয়েড অফ পেরিটোনিয়াম। শুধু দেখেন পোস্টেড সেমিনাল ভেসিকল কি দিয়ে আলাদা করা? ফাসা অফ ডেনন ভিলার্স, ডেনন ভিলার্স ফাসা দিয়ে আলাদা করা। তাহলে দেখেন যদি লোয়ার রেকটামে গ্রোথ হয়, সেই গ্রোথ কিন্তু খুব সহজেই আপনার অর্গান ইনভেশনের চান্স কিন্তু খুবই বেশি, যেই কারণে আপনাদেরকে পেরিটোনিয়াল রিফ্লেকশনটা আমি আলোচনা করলাম। আচ্ছা, এখন চলে যাই আমাদের কার্সিনোমা রেকটামে। আপনারা দেখেন আমরা যদি লার্জ বাওয়েলের ম্যালিগনেন্সির কথা চিন্তা করি, দ্যাট মিনস সিকাম, অ্যাসেন্ডিং কোলন, হেপাটিক ফ্লেক্সা, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, এর মধ্যে 23% কোলোরেক্টাল ম্যালিগনেন্সি কিন্তু আপনার রেকটামে হয়। তাহলে দেখেন পুরা লার্জ বাওয়েল এর মধ্যে 23% হচ্ছে আপনার রেকটামে। এর পরে যদি আরেকটু চিন্তা করেন, 25% হয় সিগময়েড কোলনে। তার মধ্যে দেখেন সিগময়েড কোলনের রেকটাম মিলেই অর্ধেক হয়ে যাচ্ছে আপনার লার্জ বাওয়েলের ম্যালিগনেন্সি। এরপরে আপনার রাইট কোলনে কিছু হবে 14%, 12% অ্যাসেন্ডিং কোলনে হবে, ট্রান্সভার্স কোলনে বেশ কিছু হবে। তাহলে দেখেন রেকটাল কার্সিনোমা কিন্তু খুবই মানে যে আনকমন এটা না। আমরা তো এখন মানে যেটা আগে বলা হয়তো যে 7 ডিকেড এটা খুব কমন, বা 6 ডিকেড ফলোড, বা 5 ডিকেড ফলোড, এটা আপনার কার্সিনোমা রেকটামের চান্স বেশি। কিন্তু এখন কিন্তু অনেক ইয়াং পেশেন্টের ক্ষেত্রেও আমরা কার্সিনোমা রেকটাম পেয়ে থাকি, এবং যেটা ক্লিনিক্যালি খুবই অ্যাগ্রেসিভ হয় এবং প্রোগনোসিস খুবই খারাপ হয়। আচ্ছা, তাহলে আমরা দেখেন যদি জেন্ডার ভেরিয়েশন আপনি আলোচনা করে থাকেন, জেন্ডার কিন্তু মেল প্রিডমিনেন্স। আমরা যদি লাইফ টাইম রিস্কের কথা চিন্তা করি, 10 in 1 ইন কেস অফ মেল অ্যান্ড 14 in 1 ইন কেস অফ ফিমেল, এটা হচ্ছে আপনার লাইফ টাইম রিস্ক অফ অকারিং কার্সিনোমা রেকটাম। আচ্ছা দেখেন, তাহলে ইনসিডেন্সটা আমরা জানলাম, এরপরে একটু রিস্ক ফ্যাক্টর জানতে হবে না, যে কি কাজ করলে আপনার কার্সিনোমা রেকটাম হওয়ার চান্স থাকবে। তাহলে সেই কাজগুলো আমরা করব না। তাহলে দেখেন একটা কাজ হচ্ছে, প্রথম কথা হচ্ছে, আমি তো বলেই দিলাম যে একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে মেল সেক্স, একটা হচ্ছে 7 ডিকেড এজ যদি পায়। এরপরেও দেখেন যদি আপনি হাই কি বলে হাই এনার্জি ডায়েট বা রেড মিট আপনারা খেয়ে থাকেন, বা প্রসেসড মিট যদি আপনারা খেয়ে থাকেন, তাহলে কিন্তু কোলোরেক্টাল ম্যালিগনেন্সি চান্স আপনারা বেড়ে যাবে। যদি ল্যাক অফ ডায়েটারি ফাইবার হয়, তাহলে কিন্তু কোলোরেক্টাল ম্যালিগনেন্সি। এখন মনে করেন কারো বডি ওয়েট বেশি, সে এক্সারসাইজ করছে না, তার কিন্তু কোলোরেক্টাল ম্যালিগনেন্সি চান্স বেড়ে যাবে। সো এক্সারসাইজ ইজ মাস্ট ইন রেসপেক্ট অল অফ দ্য এজ গ্রুপ। আচ্ছা, তারপরে দেখেন আরো কিছু কিছু জিনিস আমরা চিন্তা করি, যে আপনার যদি ফলেট ডেফিসিয়েন্সি হয় ডায়েটে, তাহলেই কিন্তু রেকটাল কার্সিনোমার চান্স একটু বেড়ে যায়। আচ্ছা, তাছাড়াও আমরা কিছু কিছু জিনিস একটু আলোচনা করে থাকি, যেমন পার্সোনাল হিস্ট্রির মধ্যে যদি স্মোকার থাকে, অ্যালকোহলিজম থাকে, তাহলে কিন্তু অন্যান্য ম্যালিগনেন্সির সাথে কার্সিনোমা রেকটামের চান্সও বেড়ে যায়। তাছাড়াও যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, বা নিজের অন্যান্য ম্যালিগনেন্সি হিস্ট্রি থাকে, নিজের অন্যান্য ম্যালিগনেন্সি কি হিস্ট্রি, যদি মনে করেন ফিমেল এজ গ্রুপে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা থাকলো, ব্রেস্ট কার্সিনোমা থাকলো, তার কিন্তু কার্সিনোমা রেকটামের চান্স বেড়ে যাবে। as well as কিছু ফ্যামিলি হিস্ট্রি, ফার্স্ট এন্ড সেকেন্ড জেনারেশন রিলেটিভের যদি আপনার কার্সিনোমা হিস্ট্রি থাকে, তাহলে আমরা হিস্ট্রির মধ্যে অবশ্যই পার্সোনাল হিস্ট্রি এন্ড ফ্যামিলি হিস্ট্রি, দ্যাটস ওয়াই ভেরি মাচ ইম্পর্টেন্ট যে ফ্যামিলি হিস্ট্রি যদি থেকে যায় ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন, ফার্স্ট জেনারেশন কাদেরকে বলা হয়, সেকেন্ড জেনারেশন কাদেরকে বলা হয়, এইগুলা কিন্তু আপনারা ভালোভাবে শিখে নেবেন। আমি একটু তাড়াতাড়ি বলছি, আপনারা দরকার হলে দ্বিতীয়বার শুনে নেবেন। আচ্ছা, আর ভালো মনোযোগ দিয়ে শুনতে থাকলে আপনি আশা করছি আমাদেরকে ফলো করতে পারবেন। আর একটা বিষয়, আমি যে টপিকসটা বলে দিচ্ছি একটু তো আগে বলে দিই, আগের ক্লাসেই বলে দিই, আপনারা যদি আগের থেকে একটু ধারণা নিয়ে যান, একটু বেলি লাভটা পড়েন বা লং কেসের যে বইটা আছে, তাহলে দেখবেন একটু ফলো করতে কিন্তু সুবিধা হবে। কারণ একটু শর্ট টাইমের মধ্যে তো আমাকে পুরোটা কভার করতে হবে, দ্যাটস ওয়াই একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে। আচ্ছা, এখন দেখেন আমরা যেটা আপনাকে বললাম, যে তাছাড়াও কিছু রিস্ক ফ্যাক্টরের মধ্যে কিছু মানে কি বলবো জেনেটিক কিছু ফ্যাক্টর আছে এর জন্য দায়ী। সেটার মধ্যে কি একটা হচ্ছে, আপনাকে আগেই বলেছি, হেরিডিটারি নন পলিপোসিস কোলন ক্যান্সার, এটাকে আরেকটা নাম হচ্ছে লিন্স সিনড্রোম, এটা কিন্তু কোলোরেক্টাল কার্সিনোমার জন্য দায়ী। তাছাড়াও আর কিছু কিছু ক্ষেত্রে মনে করেন ফ্যামিলির অ্যাডেনোমাইটাস পলিপোসিস থাকলো, সেই ক্ষেত্রেও কিন্তু কোলোরেক্টাল কার্সিনোমা হওয়ার চান্স বেশি থাকে। তাছাড়া আপনি ইনফ্লামেটরি বাউল ডিজিজের নাম শুনে থাকবেন, দ্যাট মিনস ক্রনস ডিজিজ এন্ড আলসারেটিভ কোলাইটিস, এই দুটোটা ক্ষেত্রেই কিন্তু আপনার কার্সিনোমা রেকটামের চান্স কিন্তু বেশি।
আলসারেটিভ কোলাইটিসে একটু কম্পারিজন উইথ ক্রনস ডিজিজে আলসারেটিভ কোলাইটিসে একটু চান্স আরেকটু বেশি হয়ে থাকে। আচ্ছা, তাছাড়াও দেখেন যদি প্রি এক্সিস্টিং অ্যাডিনোমা থাকে, দ্যাট মিনস আমি কিছু প্রি এক্সিস্টিং অ্যাডিনোমা যদি থাকে, সে তার থেকেও কিন্তু 5 to 10 ইয়ার্স পরে এইটাই কার্সিনোমাতে কনভার্ট করতে পারে, যেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে আমরা বলি অ্যাডিনোমা কার্সিনোমা সিকোয়েন্স। অ্যাকচুয়ালি অ্যাডিনোমা থেকে কোশ্চেন জিজ্ঞেস করা সময় লাগে 5 to 10 ইয়ার্স। অ্যাকচুয়ালি দেখেন অ্যাডিনোমা যখন থাকলো কিছু জেনেটিক ভেরিয়েশন হয়, যে কারণে এটা লো গ্রেড ডিসপ্লাসিয়া হয়, দ্যাট মিনস 1/3 অফ দ্য লাইনিং এপিথেলিয়াম ইনভলভ করে, সেটা মডারেট ডিসপ্লাসিয়া হয় এবং পরে যায় সিভিয়ার ডিসপ্লাসিয়াতে চলে যায়। এরপরেই কিন্তু আপনার কার্সিনোমা ইন সিটু থেকে আপনার ইনভেসিভ কার্সিনোমাতে চলে যায়। সো আপনারা অ্যাডিনোমা কার্সিনোমা সিকোয়েন্সটাও কিন্তু একটু বুঝে ফেললেন। আচ্ছা, এখন দেখেন কার্সিনোমার একটামের কিছু প্যাথোলজিক্যাল টাইপ, ম্যাক্রোস্কোপিক টাইপ আছে। আমরা ম্যাক্রোস্কোপিক কি কি টাইপ আছে, ম্যাক্রোস্কোপি দেখেন ম্যাক্রোস্কোপিক টাইপ হচ্ছে 4টা। আপনারা সবাই জানেন কোলোরেক্টাল ম্যালিগনেন্সি ক্ষেত্রে প্যাথোলজিতে পড়ে এসেছেন, এখন আমি একটু রিক্যাপিচুলেট করছি, কিন্তু এইখানেও কিন্তু ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অ্যানুলার ভ্যারাইটি। দেখেন অ্যানুলার ভ্যারাইটিটা হচ্ছে মানে যেটা লেন্থ কিন্তু বেশি হবে না, শুধু কিন্তু হোল সার্কামফারেন্স আপনার ইনভলভ করছে। টিউবুলারটা হচ্ছে আপনার লেন্থে বেশি ইনভলভ করতেছে, হোল সার্কামফারেন্স অনেক সময় নাও ইনভলভ করতে পারে। আর আলসারেটিভ একটা ভ্যারাইটি, আর কলিফুলার, তার মানে 4টা। ওয়ান ইজ অ্যানুলার, নাম্বার টু টিউবুলার, কলিফ্লার, আর একটা হচ্ছে আলসারেটিভ ভ্যারাইটি। তাছাড়াও এখানে আমাদের আরো কিছু কিছু জানতে হবে মাইক্রোস্কোপি কি হয়। অ্যাকচুয়ালি এখানে অ্যাডিনোকার্সিনোমাই বেশি, মনে করতে পারেন মোস্ট অফ দ্য কেসই হয় অ্যাডিনোকার্সিনোমা। তাছাড়া কি অন্য কিছু হতে পারে? খুব রেয়ার অপশনে অন্য কিছু হতে পারে, যেমন কি হতে পারে, স্কোয়ামাস কার্সিনোমা বলা হয় এবং স্কোয়ামাস সেল কার্সিনোমা, এগুলোও কিন্তু হতে পারে। তাছাড়াও আপনার রেকটামে কিন্তু অন্য অন্য ম্যালিগনেন্সির মধ্যেও কিন্তু লিম্ফোমা এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্ট্রোমাল টিউমার, এইগুলোও কিন্তু রেকটামে আপনার চলে আসে। আপনার যদি আপনি বিভিন্ন ম্যালিগনেন্সির কথা চিন্তা করেন যেগুলো রেকটামে হয়ে থাকে, সেইগুলো কিন্তু এখানে চলে আসে। তাছাড়াও অ্যাডিনোকার্সিনোমার মধ্যে মিউসিনাস ভ্যারাইটি কিন্তু মোর দেন 50%, যেটার আপনার সিগনেট রিং অ্যাপিয়ারেন্স হয়ে থাকে, যেটা 50%, যেমন প্রগনোসিস এটা খারাপ, এটা কিন্তু আপনার 50% ক্ষেত্রে হয়ে থাকে। এরপর আমরা চলে যাই কিভাবে একটা ক্যান্সার যখন পড়বেন আপনাকে কিন্তু কমন কোশ্চেন ধরতে পারে যে কিভাবে এটা মেটাস্টেসিস হয়, এটাও কিন্তু প্যাথোলজি কোশ্চেন। তাহলে এটা বলে দিবেন 4 ভাবে মেটাস্টেসিস হয়। একটা হচ্ছে ডিরেক্ট স্প্রেড, আমি আসতেছি, একটা হচ্ছে লিমফেটিক স্প্রেড, একটা হচ্ছে আর্টেরিয়াল স্প্রেড, আর লিমফেটিক স্প্রেড, হেমাটোজেনাস স্প্রেড, আর একটা হচ্ছে আপনার কি যে ট্রান্সইলোমিক স্প্রেড। ট্রান্সইলোমিক মানে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে দিয়ে। তাহলে দেখেন ডিরেক্ট স্প্রেড যদি আমি বলতে থাকেন, এইখানে কিন্তু ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টর আছে। দেখেন ডিরেক্ট স্প্রেড হচ্ছে একটা হচ্ছে সার্কামফারেন্সিয়ালি, মানে পাশে পাশে চলে যাচ্ছে, আর একটা হচ্ছে ভার্টিক্যালি। তাহলে দেখেন সার্কামফারেন্সিয়াল স্প্রেডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা কমনলি আস্কড কোশ্চেন যে আমরা পরবর্তীতে আসবো ডিজিটাল রেকটাল এক্সামিনেশনের ফাইন্ডিং, এখানে বলে দিই যে যদি মনে করেন 1/4 সার্কামফারেন্স ইনভলভ হয়েছে, এর মাধ্যমে কি বোঝা যায় যে কতদিন ধরে ডিজিজটা আছে? বোঝা যায়। 1/4 সার্কামফারেন্স ইনভলভ হইতে লাগে 6 মান্থ। হ্যাঁ, আর যদি হোল সার্কামফারেন্স, দ্যাট মিন্স একদম হোল সার্কামফারেন্স 360 ডিগ্রি ইনভলভ হইতে কতটুকু সময় লাগে? এইখানে লাগে 18 to 24 মাস। দেখবেন 18 মাস থেকে 24 মাস কিন্তু আপনার লাগে পুরো সার্কামফারেন্স ইনভলভ হইতে। আর ভার্টিক্যালি দেখেন, ভার্টিক্যালি কিন্তু প্রক্সিমাল স্প্রেড বেশি হয়। ডিস্টালি কি হইতে পারে না? ডিস্টালিও হইতে পারে। ইউজুয়ালি কোন স্টাডিতে দেখা গেছে যে 3 সেন্টিমিটার, কোন স্টাডিতে 4 সেন্টিমিটার। এই জন্যই আমরা যখন রিসেকশন করব আমাদের সেফ ডিস্টাল মার্জিন বলে থাকি যে 5 সেন্টিমিটার হইলে এটা ভালো। কিন্তু প্রক্সিমালি তো আমাদের কোনো নাই, প্রক্সিমাল স্প্রেডটাই কিন্তু এখানে বেশি। সো প্রক্সিমাল কিন্তু আপনার যথেষ্ট ক্লিয়ারেন্স মেইনটেইন করতে হবে অবশ্যই। তাহলে গেল এটা ডিরেক্ট স্প্রেড। আর তাছাড়াও হেমাটোজেনাস স্প্রেডের মধ্যে যেটা ভেনাস স্প্রেড হয়ে থাকে, আমরা আলোচনা করছি যে কোথায় কোথায় কোনটা দিয়ে চলে যায়, এর মধ্যে আমরা ভেনাস ড্রেনেজ আলোচনা করছি। এই আলোচনা লিমফেটিক স্প্রেডের মধ্যে পেরিটোনিয়াল রিফ্লেকশনের উপরে এক ধরনের, পেরিটোনিয়াল রিফ্লেকশনের নিচে এক ধরনের। তাহলে দেখেন পেরিটোনিয়াল রিফ্লেকশনের উপর, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পেরিটোনিয়াল রিফ্লেকশনে কোথায় যাবে? সুপিরিয়র রেকটাল যে লিম্ফ গ্রুপ আছে, এই লিম্ফ দিয়ে আপনার যাবে ইনফিরিয়র মেজেন্ট্রিক গ্রুপ, পরে যাবে প্যারাওটিক গ্রুপে। তাহলে দেখেন এইভাবে চলে যাবে প্যারাওটিক লিম্ফ
লিম্ফ নোড, এইভাবেই কিন্তু আপনার লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডও এখানে এনলার্জ হতে পারে। তাছাড়া দেখেন আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে যদি পেরিটোনিয়াল রিফ্লেকশনের নিচে হয়, দ্যাট মিন্স পেলভিক পেরিটোনিয়াম যেটা আমরা বলে থাকি, এই পেরিটোনিয়ামের নিচে যদি হয়ে যায় সেটা কিন্তু যাবে মিডল রেকটাল গ্রুপ দিয়ে, সেটা ইন্টারনাল ইলিয়াক, দ্যাট মিন্স পেলভিক লিম্ফ নোড এখানে এনলার্জ হবে। তাই ইনগুইনাল লিম্ফ নোড কি এনলার্জ হতে পারে? হতে পারে। যদি প্রক্সিমাল লিম্ফেটিক্স পাথওয়ে ব্লক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রেট্রোগ্রেড ভাবে আপনার নিচের দিকে যে ইনগুইনাল লিম্ফ নোডও এখানে বড় হইতে পারে। তাহলে এইটাও কিন্তু অনেক সময় ধরে থাকে আমাদের যে ইনগুইনাল লিম্ফ নোডও রেকটাল কার্সিনোমাতে ইনভলভ হতে পারে কিনা, এইভাবে হতে পারে, যদিও খুবই রেয়ার। আচ্ছা, এরপর আমরা চলে আসি যে ক্লিনিক্যাল ফিচার কি। এখন আমাদের মেইন জিনিসে আসতেছি যে রেকটাল কার্সিনোমাতে ক্লিনিক্যাল ফিচার হচ্ছে পারারেক্টাল ব্লিডিং। তাহলে দেখেন পারারেক্টাল ব্লিডিংই কিন্তু এখানে 60 to 70% পেশেন্টই আপনাদের পারারেক্টাল ব্লিডিং নিয়ে থাকে। পারারেক্টাল ব্লিডিংটা কিরকম থাকে এখানে? এখানে আপনারা বলবেন পেইনলেস ব্রাইট ব্লিডিং। তাহলে দেখেন পেইনলেস ব্রাইট ব্লিডিং যেটা আপনার উইদাউট ফিকাল ম্যাটার থাকতে পারে এবং মিক্সড উইথ ফিকাল ম্যাটার থাকতে পারে। এখন দেখেন অল্টার্ড ব্লাডও থাকতে পারে। যদি ওইখানে রেকটাল কার্সিনোমার একটা অবস্ট্রাক্টিং ভ্যারাইটি, ওইখানে যদি ব্লাড ডিপোজিশন হয়ে থাকে, ডিপোজিশন হতে হতে ওইটা কিন্তু অল্টার্ড কালারও হয়ে যেতে পারে। তাহলে কার্সিনোমা রেকটামের মোস্ট কমন ফিচার হচ্ছে পারারেক্টাল ব্লিডিং। তাছাড়া অকাল্ট ব্লিডিং দিয়েও কিন্তু আপনার 20 to 30% পেশেন্ট অকাল্ট ব্লিডিং নিয়েও আসতে পারে। এরপরে দেখেন সেকেন্ড মোস্ট কমনেস্ট প্রেজেন্টেশন হচ্ছে অল্টারেশন অফ দ্য বায়োল হ্যাবিট। এই কথাটা আমরা কিন্তু সকলেই মানে শুনে থাকি কিন্তু বুঝতে পারি না। অল্টারেশন অফ দ্য বায়োল হ্যাবিট, দেখেন একজন যদি ফ্রিকোয়েন্সি হতে পারে, কনসিস্টেন্সি অফ দ্য স্টুল হতে পারে। দেখেন একজন প্রতিদিন সকালবেলাতে তার ডিফিকেট করে, ইভাকুয়েশন রিফ্লেক্স হয়, সে যদি দেখা যায় দিনে 3-4 বার হচ্ছে তাহলে তার অল্টারেশন। সে সবসময় তার সেমি সলিড টু সলিড স্টুল পাস করে, সে যদি হঠাৎ করে লিকুইড স্টুল পাস করে তাহলে সেটাও কিন্তু তার অল্টারেশন অফ দ্য বায়োল হ্যাবিট। তার যে কোনো মানে এখন দেখেন কার্সিনোমা রেকটামে অল্টারেশন অফ বায়োল হ্যাবিট কিরকম হয়, একটার নাম কতগুলো টার্ম কিন্তু কার্সিনোমা রেকটামে আপনাদেরকে মানে জানতে হবে। একটা হচ্ছে টিনেস মাস, আর্লি মর্নিং স্পুরিয়াস ডায়রিয়া, আর একটা হচ্ছে ব্লাড স্লাইম। বেলি লাভে আপনারা খুব সুন্দর পাবেন। এখন দেখেন তিনটা টার্ম আপনাদেরকে বলে দিই যে আর্লি মর্নিং স্পুরিয়াস ডায়রিয়া, স্পুরিয়াস কথাটার মানে হচ্ছে মিথ্যা, তাই না? মনে করেন একটা অ্যানুলার ভ্যারাইটি একটা গ্রোথ থাকলো, তাহলে দেখেন রেকটাল সেক্রেশন হবে না, ওইখানে মিউকাস সবকিছু জমতে থাকবে সারা রাত ভরে। তাহলে হঠাৎ করে যখন পেশেন্টের ঘুম ভাঙবে ভোর রাত্রে বা আর্লি মর্নিং এ, তখন কি হবে? তখন তার ডিজায়ার টু ইভাকুয়েট হবে। তাহলে ডিজায়ার টু ইভাকুয়েট যদি হয়ে থাকে পেশেন্টের, তাহলে তখন দেখবেন পেশেন্ট যখন বাথরুমে যাবে দেখবেন তখন আর স্টুল আর পাস হচ্ছে না, কি পাস হবে? ব্লাড আর মিউকাস। ব্লাড আর মিউকাস যেটা জমে ছিল, এই কারণে বলা হয় যে মিথ্যা আর্লি মর্নিং, সকালে উঠে আর্লি মর্নিং স্পুরিয়াস ডায়রিয়া হয়ে থাকে। এটাতে দেখেন আরো কিছু কিছু জিনিস চলে আসতেছে। আর একটা বলেছি আপনাকে যে টিনেস মাস কথাটার মনে হচ্ছে সেন্স অফ ইনকমপ্লিট ইভাকুয়েশনে বলতে পারেন। দ্যাট মিন্স আরেকটা কথা বলা যায় আই ফিল আই ওয়ান্ট টু গো বাট নাথিং রেজাল্ট, মানে আমার মনে হচ্ছে যে আমি ইভাকুয়েট করব বাট কিছুই এখানে রেজাল্ট হচ্ছে না। তার মানে টিনেস মাস কি বলা হয় এটা আপনি বলেছেন। আর ব্লাড স্লাইম কি, মানে মিউকাস আর ব্লাড এই দুইটা মিলে হচ্ছে ব্লাড স্লাইম। এটা কার্সিনোমা রেকটামে একটা প্রেজেন্টিং ফিচার, যে প্রেজেন্স অফ প্যাসেজ অফ ব্লাড উইথ মিউকাস, এটাও কিন্তু একটা প্রেজেন্টিং ফিচার। এরপর আমরা চলে যাই আরো কিছু ফ্যাক্টর এখানে চলে যায়। যদি দেখা যায় রেক্টোসিগময়েড জাংশনে হয় তাহলে কিন্তু ইনক্রিজিং কনস্টিপেশন হয়, একটা ওয়ান অফ দ্য সিমটম। আচ্ছা, তাছাড়া আর কি হতে পারে? ওয়েট লস কিন্তু কার্সিনোমা রেকটামে খুবই একটা প্রমিনেন্ট ফিচার। অ্যানোরেক্সিয়া কি থাকতে পারে? অ্যানোরেক্সিয়া থাকতে পারে লেট কেজে। অ্যানোরেক্সিয়া ওয়েট লস সবই হয়, যেখানে টিউমার ক্যাকিক্সিয়া আপনি যদি বলতে পারেন যে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, ইন্টারলিউকিন 1 এন্ড ইন্টারলিউকিন 6 যেগুলা সাইটোকিন রিলিজ হয়, এগুলা কিন্তু আপনার সবই আপনার অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, ক্যান্সার ক্যাকিক্সিয়া যেটাকে আমরা বলে থাকি, সেইগুলা কিন্তু আপনার হয়ে থাকে। তাছাড়া এখন দেখেন আমরা এখন তাহলে একটু কেস প্রেজেন্টেশনটা একটু আলোচনা করে থাকি। সচরাচর যেভাবে বলা হয় আমরা বলতে পারি এখানে যে একটা 60 ইয়ার্স ওল্ড মেল, যে মিস্টার কালাম 60 ইয়ার্স ওল্ড মেল ম্যারিড Muslim farmer hailing from Naranganj presented to me with the complaints of parectal bleeding for last 3 months. যেহেতু শর্ট হিস্ট্রি আপনার কার্সিনোমা রেকটামে শর্ট হিস্ট্রির কথাই বলছি। আর অল্টারেশন অফ দ্য বায়োল হ্যাবিট ফর
লাস্ট 3 মান্থস এরকম হতে পারে। আচ্ছা, আরেকটা কথা বলে নেই যে কার্সিনোমা রেকটামে এই পর্যন্ত আমি যেটা বলি, পেইন কি থাকতে পারে? হ্যাঁ, পেইন কিন্তু থাকতে পারে, পেইনও একটা প্রেজেন্টিং ফিচার থাকতে পারে। তাহলে দেখেন, কজেস অফ পেইন ইন কার্সিনোমা রেকটাম, প্রথম কথাই যদি মাথার মধ্যে চলে আসে, দেখেন একটা অ্যানোডার ভ্যারাইটি যেটা একদম অবস্ট্রাক্ট করে ফেলেছে, তার মানে কি লার্জ বয়েল অবস্ট্রাকশনের কারণে পেশেন্টের পেইন হতে পারে না, দ্যাট মিনস কোলিকি পেইন হতে পারে। তাছাড়াও কিন্তু পেইন হতে পারে, কেন? দেখেন, ওই কার্সিনোমা রেকটাম যদি ইনভেড দ্য সেক্ট্রাল প্লেক্সাস, দ্যাট মিনস নার্ভ যদি ইনফিল্ট্রেশন করে তাহলে ব্যথা হতে পারে, যদি স্ফিনক্টার ইনভেড করে তাহলে কিন্তু ব্যথা হতে পারে, বা সারাউন্ডিং অর্গান যেমন প্রোস্টেট, সেমিনাল ভেসিকল ইনভেড করলো তাহলে কিন্তু পেশেন্টের পেইন হতে পারে। তার মানে কি পেইন কি ডিনোট করে? তার মানে কি পেইন হচ্ছে অ্যাডভান্স স্টেজ অফ দ্য ডিজিজ আপনার ডিনোট করে থাকে। তাহলে আমরা চিপ কমপ্লেক্সে বলেছিলাম দুইটা, একটা হচ্ছে বলেছি পারেক্টাল ব্লিডিং আর একটা অল্টারেশন অফ দ্য বায়োল হ্যাবিট। তাহলে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট, হি ওয়াজ রিজনেবলি ওয়েল 3 months ব্যাক, দেন হি এক্সপিরিয়েন্সড পারেক্টাল ব্লিডিং হুইচ ইজ পেইনলেস। তাহলে দেখেন, কার্সিনোমা রেকটামে ইউজুয়ালি কিন্তু ইনিশিয়াল কেসে পেইনলেস থাকে, পেইনলেস, ব্রাইট রেড ইন কালার, সামটাইমস ডার্ক, সামটাইমস মিক্সড উইথ স্টোল, সামটাইমস ডাজন্ট মিক্সড উইথ স্টোল। এইভাবে কিন্তু আপনারা পারেক্টাল ব্লিডিংটা আপনি ইলাবোরেট করবেন। এরপরে চলে যাবেন, হি অলসো এক্সপিরিয়েন্সড অল্টারেশন অফ দ্য বায়োল হ্যাবিট ইন দ্য ফর্ম অফ সেন্স অফ ইনকমপ্লিট ইভাকুয়েশন, অর এই সেন্স অফ ইনকমপ্লিট ইভাকুয়েশন, বা কারো যদি কনস্টিপেশন থাকে, এর পরবর্তীতে তার ডায়রিয়া হচ্ছে, কনস্টিপেশন ফলোড বাই ডায়রিয়া, এটাও কিন্তু থাকতে পারে। হ্যাঁ, যে কার্সিনোমা রেকটামের একটা প্রেজেন্ট, ইউজুয়ালি লেফট কোলোনিক ম্যালিগনেন্সিতে এই অল্টারেশন অফ দ্য বায়োল হ্যাবিট, যে কনস্টিপেশন ফলোড বাই ডায়রিয়া এরকম বেশি থাকে, কিন্তু এখানেও থাকতে পারে। এরপরে চলে যাবেন, অলসো গিভ হিস্ট্রি অফ ওয়েট লস হুইচ ক্যান বি সিগনিফিকেন্ট অর ক্যান নট বি সিগনিফিকেন্ট। আমরা জানি যে সিগনিফিকেন্ট ওয়েট লস মানে কি, মোর দেন 10% অফ বডি ওয়েট লস ইন লেস দেন 6 months, তাহলে কি সিগনিফিকেন্ট। অলসো গিভ হিস্ট্রি অফ লস অফ অ্যাপেটাইট। এরপরে আপনারা চলে যাবেন যে আদার কোনো ব্লিডিং, দ্যাট মিনস হ্যাজ হি গট এনি হিস্ট্রি অফ ব্লাড ভমিটিং, দ্যাট মিনস হেমাটোমেসিসের কোনো হিস্ট্রি আছে কিনা এটা বলে দিবেন। এরপরে ব্লাড কিরকম, এরপরে চলে যাবেন আপনি যেহেতু ম্যালিগনেন্স হচ্ছে, সিস্টেমিক ইভালুয়েশনটা খুব জরুরি। তাহলে সিস্টেমিক ইভালুয়েশন কি করবেন? কাফ, চেস্ট পেইন, কাফিং আউট অফ ব্লাড, লাংস চলে গেল। হ্যাঁ, তারপরে চলে যাবেন পেশেন্টের জন্ডিস আছে কিনা, অ্যাবডোমিনাল ডিস্টেনশন আছে কিনা, দ্যাট মিনস অ্যাসাইটিস এর কারণে হতে পারে, তার মানে সেটাও আপনি কিন্তু এখানে বলে দিবেন যে হি হ্যাজ নো হিস্ট্রি অফ কাফ, চেস্ট পেইন, হিমোপ্টাইসিস, জন্ডিস, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, বোন পেইন। হ্যাঁ, এইগুলো আপনারা বলে দিলেন। যে হেমাটোজেনাস মেটাস্টেসিসের মধ্যে কিন্তু 4টা জিনিসে আপনার মেটাস্টেসিস হয়ে থাকে। তাহলে কোথায় কোথায়? দেখেন, লিভারে কিন্তু 34% ক্ষেত্রে লিভারে হয়ে থাকে, এছাড়াও লাংসে কিন্তু 23% ক্ষেত্রে হয়ে থাকে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড হয়ে থাকে আপনার 12% মতো, এবং এইখানে আরেকটা হচ্ছে ব্রেইন বা আদার্স এর মধ্যে থেকে, ব্রেইন আদার্স মিলে 33% মতো আপনার এই হেমাটোজেনাস মেটাস্টেসিস। সো এই সব জায়গায় মেটাস্টেসিস হয়েছে কিনা আপনার হিস্ট্রি নেওয়ার সময় এটা আপনি বলে দেবেন। এবং লাস্টের লাইন কি বলবেন? প্রেজেন্ট ইলনেসের, হি ইজ নন ডায়াবেটিক, নরমোটেন্সিভ, নো হিস্ট্রি অফ কন্টাক্ট উইথ টিবি পেশেন্ট, টিউবারকুলাস পেশেন্ট, নো হিস্ট্রি অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা। এরপরে পাস্ট হিস্ট্রিতে চলে যাবেন, যে পাস্ট সিগনিফিকেন্ট কোনো ইনফ্লামেটরি বায়োল ডিজিজ হিস্ট্রি থাকতে পারে, যেগুলো পরবর্তী ম্যালিগনেন্সি হইতে পারে না। তাহলে সিগনিফিকেন্ট কোনো পাস্ট হিস্ট্রি কিনা এটি ইম্পর্টেন্ট। এরপরে পার্সোনাল হিস্ট্রিতে এর আগেই বলেছি, স্মোকার কিনা, অ্যালকোহলিজম কিনা, যেটা কার্সিনোমা রেকটামের সাথে লিংক আছে, এটা আপনারা উল্লেখ করে দেবেন। এরপরে চলে যাবেন কোথায়? এরপরে চলে যাবেন ইমিউনাইজেশন হিস্ট্রি, অ্যালার্জিক হিস্ট্রি ভালো করে বলে, ফ্যামিলি হিস্ট্রি, ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশনে কোনো এফেক্টেড ইন্ডিভিজুয়াল আছে কিনা সেটা আপনাকে ইনভলভ করতে উল্লেখ করতে হবে। এরপরে ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে প্রথম পার্ট হচ্ছে জেনারেল এক্সামিনেশন। তারপরে ডিজিজ থাকলে অ্যাংশাস, ইল লুকিং থাকতেই পারে, নিউট্রিশনাল স্ট্যাটাস আপনার ইউজুয়ালি অল্টার্ড হয় না, যদি না অ্যাডভান্স কিছু হয়ে থাকে তাহলে নিউট্রিশনাল স্ট্যাটাস অল্টার্ড হতে পারে। যেহেতু ব্লিডিং হচ্ছে, অ্যানিমিয়া কিন্তু প্রেজেন্ট থাকতে পারে, অ্যাজ ওয়েল এস ব্লাড ট্রান্সফিউশন হিস্ট্রির কথা আপনাকে ওই সময় বলতে হবে। অ্যানিমিয়া, যদি জন্ডিস থাকে বুঝবেন যে লিভারে মেটাস্টেসিস হয়ে গেছে, মানে সিগনিফিকেন্ট লিভার মেটাস্টেসিস হয়েছে, যে কারণে পেশেন্টের জন্ডিস হয়ে গেছে। তাহলে অ্যানিমিয়া, জন্ডিস এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। হ্যাঁ, অ্যাজ ওয়েল এস ইডিমা, ডিহাইড্রেশন এগুলো বলবেন। এবং লিম্ফনোডের মধ্যে পেরিফেরাল যেসব লিম্ফনোড যেগুলো দেখবেন, সেই ক্ষেত্রে আপনার লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফনোড এবং ইনগুইনাল লিম্ফনোড কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। ইউজুয়ালি ইনগুইনাল লিম্ফনোড যদি ইনভলভ হয়ে থাকে, আমরা মনে করি যে অ্যানাসে চলে এসেছে গ্রোথ এক্সটেনশন হয়ে। তাছাড়া আমি বলেছি কার্সিনোমা রেকটামে কিভাবে আপনার ইনগুইনাল লিম্ফনোড ইনভলভ হতে পারে।
আচ্ছা, এরপরে আমরা চলে যাব কি বলে যে লোকাল এক্সামিনেশন, অ্যাবডোমেন এক্সামিনেশন। দেখেন অ্যাবডোমেন এক্সামিনেশন ইউজুয়ালি কার্সিনোমা রেকটামে আপনি কিছু পাবেন না, যদি অবস্ট্রাকশন হয়ে থাকে তাহলে অ্যাবডোমেন ডিস্টেন্ডেড পেতে পারেন, ভিজিবল পেরিস্টাসিস পেতে পারেন। তাছাড়াও আপনার কিছু কিছু জিনিস এখানে আপনার একটু দেখতে হবে, সেটা কি যদি মনে করেন অ্যাসাইটিস পান, তাহলে অ্যাসাইটিস কিভাবে বুঝতে পারবেন? অ্যাবডোমেন স্ক্যাফোয়েডের জায়গায় ডিস্টেন্ডেড হয়ে গেছে, ফ্ল্যাঙ্কস ফুল হয়ে গেছে, আম্বিলিকাস ইভার্টেড হয়ে গেছে, তাই না? এর সাথে সাথে আপনি কি পাবেন? শিফটিং ডালনেস, ফ্লুইড থ্রিল, এগুলো কিন্তু অ্যাসাইটিস এর জন্য আপনি পেতে পারেন। আচ্ছা, তাছাড়াও আপনি দেখেন যদি লিভার মেটাস্টেসিস হয়ে থাকে, যদি সিগনিফিকেন্ট লিভার মেটাস্টেসিস, সেটা কিন্তু হেপাটোমেগালি হিসেবেও আপনি পেতে পারেন। তাছাড়া এখানে ইউজুয়ালি এখানে রেকটাল কার্সিনোমাতে কোনো লাম্প কিন্তু পাওয়া যায় না। আচ্ছা, এখানে তারপরের পার্টটা হচ্ছে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। এই ফাইন্ডিং কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। আপনার এই ডিজিটাল রেকটাল এক্সামিনেশনের ফাইন্ডিং এর উপর ডিপেন্ড করে যে আপনার পরীক্ষা কতটুকু ভালো হবে। আচ্ছা দেখেন, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন আমরা এইগুলা আপনারা যে থাকেন কতগুলা পজিশনে করা হয়, লেফট ল্যাটারাল পজিশন, পজিশন একটা নাম, তাছাড়া ডরসাল পজিশন, নিয়ালবো পজিশন, জ্যাকনাইফ পজিশন, এইগুলা পজিশনে লিথোটমি পজিশন ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করা হয়। আমি আর ডিটেইলসে আসছি না। কার্সিনোমা রেকটামের ক্ষেত্রে কি দেখবেন দেখেন, প্রথমে ডিজিটাল রেকটাল এক্সামিনেশনে একটা প্রপার এক্সপোজার, প্রাইভেসি ইনশিওর করে আপনার গুড ইলিমিনেশন নিয়ে আপনি আঙুল ইন্ট্রোডিউস করার আগে ইন্সপেকশন করবেন। ইন্সপেকশন ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ফার্স্ট কম্পোনেন্ট অফ দ্য ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। তাহলে ইন্সপেকশন করার সময় ওইখানে কি দেখলেন? কোনো এক্সকুরিয়েশন আছে কিনা, কোনো ফিশার, এক্সটার্নাল হেমোরয়েড এগুলো আছে কিনা, এইগুলা কিন্তু আপনারা দেখে ফেলবেন। তা এরপরে আপনারা ইন্ট্রোডিউস ইউর ফিঙ্গার ইন দ্য অ্যানাল ক্যানেল ফলোড বাই রেকটাম। তাহলে দেখেন এখানে যেটা পাবেন রেকটাল গ্রোথ বা এখানে কত কিছু দেখবেন সেটা দেখেন। প্রথমেই কথা হচ্ছে একটা ফিলিংসটা আপনার যেটা হবে সেটা অ্যানাল ভার্স থেকে কতটুকু দূরে, তাহলে আপনি বলতে পারেন সার্কামফারেন্স অফ দ্য রেকটামের কতটুকু ইনভলভ করেছে। তার মানে প্রথমেই আপনারা বলতে পারেন যে, প্রথমে কি বলতে পারেন যে an ulcerative growth or a cauliflower growth present। তাহলে দেখেন এইখানে আমি একটা জিনিস বলে দিই, যদি অ্যানাল ক্যানেলটাকে পুরো একটা ঘড়ির কাঁটার সাথে চিন্তা করেন, দেখেন টুয়ার্ডস দ্য, দ্যাট মিনস ইউরেথ্রা, হ্যাঁ, টুয়ার্ডস দ্য আপনার পেরিনিয়াল বডি বা পেনিস, ওইখানে 12 o'clock এবং কক্সিসের নিচে হচ্ছে 6 o'clock, এই পাশে হচ্ছে 9 o'clock, এই পাশে হচ্ছে 3 o'clock। তাহলে আপনি যদি দেখেন যে একটা ওয়াল কোন ওয়াল থেকে কোন ওয়াল, তাহলে আপনি যদি এইভাবে বলেন যে 3 o'clock থেকে 9 o'clock ইনভেট করছে, বা আপনি এইভাবে বলতে পারেন অ্যান্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়াল, রাইট ল্যাটারাল ওয়াল, লেফট ল্যাটারাল ওয়াল, এইভাবে বলতে পারেন। তাহলে বলবেন এ কলিফ্লাওয়ার গ্রোথ প্রেজেন্ট ইন দ্য রেকটাম হুইচ এক্সটেন্ড ফ্রম দ্য 3 o'clock টু 9 o'clock, অর কোন ওয়াল সেইভাবে বলতে পারেন, ফ্রম কি বলে 6 সেন্টিমিটার ফ্রম দ্য অ্যানাল ভার্জ হুইচ ইজ মাইল্ডলি টেন্ডার। হ্যাঁ, এটা তো মিউকোসা থেকেই আসে। এর পরবর্তী কথা হচ্ছে যে এটার কি ফ্রিলি মোবাইল, এখানে হচ্ছে চারটা জিনিস আমরা বলে থাকি যে ক্লিনিক্যাল স্টেজিং এর মধ্যে। দেখেন যদি মিউকোসাই গ্রোথ হয় যেটা মাসেলের উপর দিয়ে ফ্রিলি মুভ করা যায়, সেটা হচ্ছে স্টেজ 1, এটা হচ্ছে ক্লিনিক্যাল স্টেজিং। আবার বলে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট কিন্তু, যেটা গ্রাজুয়েট, পোস্ট, আন্ডার গ্রাজুয়েট লেভেল অনেক সময় জিজ্ঞেস করা হয়, কিন্তু পোস্ট গ্রাজুয়েট লেভেলে কিন্তু এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে দেখেন ক্লিনিক্যাল স্টেজিং স্টেজ 1 হচ্ছে লাম্প গ্রোথ ফ্রিলি মোবাইল ওভার মাসেল। এরপরে হচ্ছে গ্রোথ মোবাইল ওভার দ্য পেলভিক ওয়াল, দ্যাট মিনস ইনক্লুডিং মাসেল, মানে গ্রোথটা মাসেল সহ নড়ছে কিন্তু ফ্রিলি মোবাইল। পরেরটা হচ্ছে গ্রোথ প্যারারেক্টাল টিস্যুতে চলে গেছে, দ্যাট মিনস রেস্ট্রিক্টেড মোবিলিটি, গ্রোথ মুভ করছে কিন্তু রেস্ট্রিক্টেড মোবিলিটি ওভার দ্য পেলভিক ওয়াল, নাম্বার স্টেজ 3। আর স্টেজ 4 হচ্ছে একদম ফিক্সড হয়ে গেছে আপনার, ফিক্সড টু দ্য পেলভিক ওয়াল। তার মানে স্টেজ 1 2 3 4, স্টেজ 1 হচ্ছে মাসেলের উপর দিয়ে ফ্রিলি মুভ, একটা হচ্ছে পেলভিক ওয়ালের দিয়ে ফ্রিলি মুভ, সেটা স্টেজ 2। স্টেজ 3 হচ্ছে আপনার কি বললাম যে আপনার রেস্ট্রিক্টেড মোবিলিটি, আর ফিক্সড হয়ে গেলে স্টেজ 4। তাহলে এইটা কিন্তু আপনি যখন ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করবেন এটা কিন্তু আপনার ভালোভাবেই বুঝতে পারবেন। তাহলে দেখেন তাহলে কতগুলো ফ্যাক্টর, এবং এরপরে যখন ফিঙ্গার আপনি তাহলে আপার এক্সট্রিম দেখেছেন, এবং ফিঙ্গার যখন আপনি উইথড্র করলেন তখন দেখছি ব্লাড মিক্সড উইথ ফিঙ্গার। তাহলে এরকম ভাবে আপনি বর্ণনা দিবেন যে এ কলিফ্লাওয়ার গ্রোথ
about 6 centimeter from the anal verge, extending 3 o'clock to 9 o'clock in the rectum. The upper limit of the tumor could not be reached, and the finger is could be negotiated with difficulty, and the lump is freely mobile over the pelvic wall. এরকম একটা আপনারা বলতে পারেন। এবং on withdrawal of the finger it reveals blood stain। আচ্ছা, তাহলে এইগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এবং আরেকটা কথা আপনাদেরকে বলে দিই যে পেরিয়ানাল সেন্সেশনটাও কিন্তু আপনার এখানে দেখতে হবে ডিজিটাল রেকটাল এক্সামিনেশনের কিন্তু একটা পার্ট। তাহলে এই ডিজিটাল রেকটাল এক্সামিনেশন এটা বলে আপনারা চলে যাবেন সেলিয়েন্ট ফিচারে। এরপরে যাবেন সেলিয়েন্ট ফিচার বলে, আমি এখানে আর ডিটেলস বলছি না। সেলিয়েন্ট ফিচারে কি বলতে হয় আগে লং কোর্সগুলোতে আমরা বলে দিয়েছি, ফার্স্ট লং কেসে। আচ্ছা, এরপরে আপনারা চলে যাবেন প্রভিশনাল ডায়াগনোসিস। তাহলে বলে দিবেন প্রভিশনাল ডায়াগনোসিস কার্সিনোমা রেকটাম। এখন কার্সিনোমা রেকটামের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ইউজুয়ালি খুবই মানে কোনো বেশি কিছু থাকে না। তাছাড়াও যদি আলসারেটিভ গ্রোথ হয় সেই ক্ষেত্রে আপনি সলিটারি রেকটাল আলসার বা আলসারেটিভ কোলাইটিস এগুলো আনতে পারেন। যদি দেখেন যে অবস্ট্রাক্টিং একটা গ্রোথ হয়ে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু টিউবারক্লোসিস বা ক্রনস ডিজিজ এগুলা কিন্তু আপনারা আনতে পারেন। যদি ফিমেল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এন্ড্রোমেট্রিওসিস আপনারা আর একটা ডিফারেন্সিয়ালস হিসেবে আপনারা আনতে পারেন। তাছাড়াও এমইবি গার্লোও কিন্তু আর একটা ডিফারেন্সিয়ালস হিসেবে আনা হয়। তখন আপনাদের নেক্সট কোশ্চেন হবে যে হোয়াই did you called it's a case of carcinoma rectum? তাহলে বলবেন যে elderly male patient, painless rectal bleeding এবং এর সাথে ওয়েট লস আছে এবং ডিজিটাল রেকটাল এক্সামিনেশন এই ফিচার, যেই কারণে স্যার আমি বলেছি কার্সিনোমা রেকটাম। আচ্ছা, তাহলে এর পরবর্তী কথা চলে আসবে যে ইনভেস্টিগেশন গুলা কি করবেন। তাহলে দেখেন ইনভেস্টিগেশন ভেরি মাচ ইম্পর্টেন্ট পার্ট। তাহলে দেখেন স্যার তখন আপনি বলবেন to confirm my clinical provisional diagnosis, I would like to do proctoscopy or sigmoidoscopy which is available। তার মানে proctoscopy or sigmoidoscopy with biopsy। তাহলে দেখেন এখানে proctoscopy or sigmoidoscopy, that means rigid sigmoidoscopy যেটা করা হয় উইথ বায়োপসি এটা করবেন। তাহলে বায়োপসিতে আপনার বলে দিল যে মডারেটলি ডিফারেন্সিয়েটেড অ্যাডিনোকার্সিনোমা। তাহলে তখন কি করবেন স্যার? তখন আমি যেটা করব যে আমি তখন মানে এক্সটেনশন অফ দ্য টিউমার দেখবো, এক্সটেনশন লোকাল এক্সটেনশন দেখবো, রিজিওনাল এক্সটেনশন, লোকো রিজিওনাল এক্সটেনশন এবং সিস্টেমিক এক্সটেনশন, দ্যাট মিনস আপনার অর্গান ইনভলভমেন্ট আছে কিনা সেইগুলো আমরা দেখে ফেলবো। অ্যাজ ওয়েল অ্যাজ আরো কিছু কিছু ফ্যাক্টর আমরা দেখে থাকি, যেমন প্রক্টোস্কোপি করার পরেই আমরা একটা দেখে থাকি যে কোনো সিনক্রোনাস লিশন আছে কিনা, এটার জন্য আমরা কোলোনোস্কোপি করে থাকি, যেটা কোলোরেক্টাল ম্যালিগনেন্সির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তাহলে এই পরবর্তী কোশ্চেন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই সিনক্রোনাস টিউমার বা সিনক্রোনাস লিশন, এন্ড এর সাথে আরেকটা চলে আসে হোয়াট ডু ইউ মিন বাই মেটাক্রোনাস লিশন। তাহলে দেখেন সিনক্রোনাস লিশন হচ্ছে যদি আপনার কার্সিনোমা রেকটাম আছে বা কার্সিনোমা কোলন আছে, এর সাথে যদি আপনার কোলনের অন্য জায়গায় উইদিন 6 মান্থ অন্য কোনো নিউ প্রাইমারি ডেভেলপ করে away from the that means primary site, তাহলে যে অন্য কোনো জায়গায় away from the primary site যদি অন্য কোনো প্রাইমারি ডেভেলপ করে সেটাকে আমরা বলি সিনক্রোনাস টিউমার। এখন সিনক্রোনাস ক্যান্সার হইতে পারে, সিনক্রোনাস পলিপ হইতে পারে। সিনক্রোনাস ক্যান্সারের রেট কত? 4 to 6%, এটাও কিন্তু আপনাদের জিজ্ঞাসা করে থাকবে। এবং সিনক্রোনাস পলিপের রেট হচ্ছে বলা হয় 20 to 33%। আর মেটাক্রোনাস কি? আপনার যদি 6 মাস পরে মানে অপারেশন করেছেন তার 6 মাস পরে away from the site of the anastomosis আপনার যদি নতুন কোনো প্রাইমারি ডেভেলপ করে সেটাকে আমরা বলে থাকি মেটাক্রোনাস টিউমার। এইটাও কিন্তু 6 to 8% আপনার চান্স অফ মেটাক্রোনাস টিউমার। তাহলে সিনক্রোনাস কি মেটাক্রোনাস কি এটা করে কোলোনোস্কোপি করে আপনারা বুঝে ফেলতে পারবেন। আচ্ছা, এই ক্ষেত্রে তখন একটা কোশ্চেন করে যে আপনার কি বেরিয়াম এনেমা করলে কিছু পাওয়া যাবে? জি স্যার, বেরিয়াম এনেমা করলে পাওয়া যেতে পারে। কি পাইতে পারেন? যে অ্যাপেল কোর ডিফর্মিটি উইথ আপার অ্যান্ড লোয়ার শোল্ডারিং ইফেক্ট। তার মানে আপেলের যদি কোডটা দেখবেন যে এখানে একটা পারসিস্টিং ফিলিং ডিফেক্ট আছে, এর উপরে এরকম ভাবে বড় হয়ে গেছে, দ্যাট মিন্স শোল্ডারের মতো হয়ে গেছে। তার মানে আপার এবং লোয়ার শোল্ডারিং ইফেক্ট কিন্তু এইখানে আপনারা পেতে পারেন। যে যদি বেরিয়াম এনেমা ইউজুয়ালি আমাদের এখানে কোলোনোস্কোপি করা গেলে আর বেরিয়াম এনেমা করার কোনো দরকার নেই। আচ্ছা, তারপরে কি কোথায় চলে যাবেন? এরপর স্টেজিং করার জন্য আপনারা কিভাবে বলবেন? দেখেন আমাদের স্টেজিং খুব
ছোট ছোট জিনিস দিয়ে শুরু করবেন। প্রথমে আপনারা শুরু করবেন যে আল্ট্রাসোনোগ্রাফি হোল অ্যাবডোমেন করবো স্যার, একটা চেস্ট এক্সরে করবো। আল্ট্রাসোনোগ্রাফিতে কি দেখবেন? অ্যাসাইটিস আছে কিনা, কোনো লিভারে মেটাস্টেসিস আছে কিনা, প্যারাওটিক লিম্ফ নোড আছে কিনা। আর চেস্ট এক্সরেতে কি দেখবেন? কোনো সেকেন্ডারি ডিপোজিট আছে কিনা, ক্যানন বল অপাসিটি পেতে পারেন, এটা আপনি চেস্ট এক্সরেতে দেখবেন। আচ্ছা, এরপরে ভালো করে বোঝার জন্য আপনি কি করা হয় কার্সিনোমা রেকটামে? দেখেন, কার্সিনোমা রেকটামের উন্নত বিশ্বে যেটা মডার্ন আমরা অ্যাকসেপ্টেবল, সেটা আপনারা এইভাবে বলবেন, পেলভিসের মধ্যে স্টেজিং করার জন্য, দ্যাট মিন্স লোকো রিজিওনাল স্টেজিং করার জন্য আমরা করব পেলভিক এমআরআই। পেলভিক এমআরআই করে আমরা টি স্টেজিং অফ দ্য টিউমার করতে পারবো। টি স্টেজিং আমি পরে আসছি। টিএনএম যেটা, সেটা মিউকোসা, সাবমিউকোসা, না মাসকুলার প্রপ্রিয়া, না সেরোসা, না বিয়ন্ড সেরোসা, এটা কিন্তু আমরা এমআরআই স্টেজিং করে। আর এর সাথে আমরা অ্যাবডোমিনাল সিটি স্ক্যান করব, এটার মাধ্যমে আমরা প্যারাওটিক লিম্ফ নোড বা ইনফেরিয়র মেসেন্টেরিক গ্রুপ অফ লিম্ফ নোড অ্যাজ ওয়েল অ্যাজ লিভারে ছোট ছোট মেটাস্টেসিস, এগুলো কিন্তু আমরা সিটি স্ক্যান করে, সিটি স্ক্যান অফ হোল অ্যাবডোমেন করে খুব ভালো করে বুঝতে পারি। এছাড়াও আমরা চেস্ট সিটি করতে পারি ইফ পেশেন্ট ক্যান অ্যাফোর্ড। আচ্ছা, পরবর্তী হচ্ছে আরেকটা ইনভেস্টিগেশন এখানে করা হয়, সেটা হচ্ছে কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন। এটা কি? দেখেন, কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন নরমাল কত, পরবর্তী কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করবে, তখন আপনারা ভাগ করে বলবেন যে ইন স্মোকার লেস দেন 10 ন্যানোগ্রাম পার এমএল, ইন নন স্মোকার লেস দেন 5 ন্যানোগ্রাম পার এমএল। তাহলে দেখেন, একটা পেশেন্টের কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন খুব বেশি পাইলেন, তারপরে দেখা গেল অপারেশন করেছেন, 6 সপ্তাহ পরে আপনি কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন দেখলেন আর বাড়তি নাই, তাহলে বুঝতে পারবেন আপনি ট্রিটমেন্টটা ভালো দিয়েছেন। এবং 6 সপ্তাহ পরেও যদি দেখেন কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন যেটা আগে করেছিলেন বেশি পেয়েছিলেন, সেটা তখনও রেজ, তাহলে বুঝবেন রেসিডুয়াল ডিজিজ রয়ে গেছে। বা ফলো আপের সময় কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন করবেন, যদি দেখা যায় একদম কমে গেছিল আবার বাড়া শুরু করছে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে রিকারেন্স হয়েছে। আচ্ছা, কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন তার মানে প্রোগনোসিস দেখার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। তাহলে সি এর সিগনিফিকেন্সটা কি, সেটাও তো আপনাদের জিজ্ঞাসা করে। তারপর এরপরের ইনভেস্টিগেশন কি করবেন? এরপরের ইনভেস্টিগেশন হচ্ছে জেনারেল ফিটনেসের জন্য। আমি যদি মনে করি এটা অপারেবল, তখন পেশেন্টের জেনারেল ফিটনেস ইনভেস্টিগেশন করবেন, অ্যাজ ওয়েল অ্যাজ ইফেক্ট দেখার জন্য আমরা কিছু কিছু ইনভেস্টিগেশন, যেমন সেরাম অ্যালবুমিন, সেরাম ইলেকট্রোলাইট, এগুলো করে থাকি। আচ্ছা, এর পরবর্তী পার্ট কি? পরবর্তী পার্ট হচ্ছে দেখেন, আমাদের কার্সিনোমা রেকটামের ক্ষেত্রে কিছু কিছু স্টেজিংটা ইম্পর্টেন্ট। কি স্টেজিং আছে? একটা হচ্ছে ডিউক্স স্টেজিং আর একটা হচ্ছে টিএনএম স্টেজিং। তাহলে ডিউক্স স্টেজিংটা কি? অরিজিনাল ডিউক্সে বলা আছে ডিউক এ বি সি, ডি এর কথা বলা নাই, ডি আমরা যোগ করেছি। তাহলে এটা কি? এটা হচ্ছে ডিউক্স এ হচ্ছে, দেখেন এটার প্রোগনোসিস কিন্তু খুব এক্সিলেন্ট, কিন্তু পাওয়া যায় মাত্র 15% ক্ষেত্রে, 95% হচ্ছে 5 ইয়ার সার্ভাইভিলিটি রেট। তার মানে ডিউক্স এটা কি? টিউমার কনফাইন্ড টু দ্য রেকটাল ওয়াল যদি থাকে, সেটা ডিউক এ। ডিউক বি কি? টিউমার কনফাইন্ড টু দ্য, not confined to the rectal wall, it extend beyond the rectal wall to the pararectal tissue but not involving the pararectal lymph node, সেটা হচ্ছে আপনার ডিউক্স বি, যেটা পাওয়া যায় অলমোস্ট 35% ক্ষেত্রে। আর ডিউক্স সিটা দেখেন, এটার কিন্তু পোর প্রগনোসিস, যেটা পাওয়া যায় 50% ক্ষেত্রে। সেটা কি? আপনার এক্সট্রারেক্টাল টিস্যু হয়েও প্যারারেক্টাল লিম্ফ নোডে চলে এসেছে। এটা আবার দুইটা ভাগে ভাগ করেছে, C1 এবং C2। ডিউক্স C1, C1 হচ্ছে লোকাল প্যারারেক্টাল লিম্ফ নোড ইনভলভ হয়েছে, এবং C2 হতে মনে করেন ইনফিরিয়র রেক্টাল আর্টারি, আপনার সুপিরিয়র রেক্টাল আর্টারি, ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি থেকে এসেছে। এই ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি যেই পর্যন্ত এসেছে, ওই পর্যন্ত আপনার এক্সটেন্ড যদি করে থাকে, সেটা হচ্ছে ডিউক্স C1। সেটা কিন্তু প্রগনোসিস আপনার পোর। এছাড়াও ডিস্টান্ট মেটাস্টেসিসের ক্ষেত্রে আমরা আর একটা ডিউক্স যোগ করা হয়েছে, সেটা বলা হয় ডি, ডিউক্স ডি, দ্যাট মিন্স ডিস্টান্ট মেটাস্টেসিস হয়েছে। আচ্ছা, এর পরবর্তীতে চলে যাবেন টিএনএম। হ্যাঁ, টিএনএমটা বলা হয় টি ফর কি? টিউমার সাইজ, extension of the tumor, N for nodal metastasis and M for distant metastasis। আচ্ছা, তাহলে দেখেন T1 কাকে বলা হয়? যদি টিউমার থাকে মিউকোসা, সাবমিউকোসাতে। আর T2 কখন বলবেন? যদি মাসকুলারিস প্রক্রিয়াতে এক্সটেন্ড করে। আর T3 হচ্ছে যদি সেরোসাতে ইনভেট করে, T3, এবং বিয়ন্ড সেরোসা যদি ইনভেট করে, সেটা হচ্ছে T4। তাহলে টিএনএম স্টেজিংটাও এভাবে জানতে পারেন। এনটা কি? N0 তো নো লিম্ফ নোড ইনভলভমেন্ট। যদি 1 থেকে 3টা লিম্ফ নোড ইনভলভ করে, সেটাকে আমরা বলি N1, এবং 4 অর মোর যদি ইনভলভ করে থাকে, সেটাকে আমরা বলে থাকি N2। দ্যাট মিন্স N2 টিএনএম এর N গেল। আর M0 M1 কি?
ডিস্টাল মেটাস্টেসিস প্রেজেন্ট M1, ডিস্টাল মেটাস্টেসিস অ্যাবসেন্ট, সেটা হচ্ছে আপনার M0। আচ্ছা, এরপরে চলে যাবেন যে আমাদের ট্রিটমেন্ট, তাই না? এখন দেখেন, আপনারা যখন ট্রিটমেন্ট করবেন তখন আমাদের তো কিছু ট্রিটমেন্টের এম আছে, তাই না? শুধু শুধু অপারেশন করে দিলে তো হবে না। আচ্ছা, দেখেন এইখানে কার্সিনোমা রেকটামে কিছু কিছু মডালিটিস অফ ট্রিটমেন্ট আছে। কি কি মডালিটিস অফ ট্রিটমেন্ট আছে? একটা হচ্ছে সার্জারি, একটা হচ্ছে রেডিওথেরাপি, একটা হচ্ছে কেমোথেরাপি, আর একটা হচ্ছে ইমিউনোথেরাপি। 4 মডালিটিস অফ ট্রিটমেন্ট। আচ্ছা, তাহলে প্রথমে আপনার কথা হচ্ছে, যদি আপনি ট্রিটমেন্ট করতে চান, এইখানে অবশ্যই মানে মনে করেন সার্জারি করতে গেলে প্রথম কথা যে সার্জারি করার আগে তাহলে পেশেন্ট প্রিপেয়ার করতে হবে, তাই না? প্রিপারেশন অফ দ্য পেশেন্ট। তাহলে প্রিপারেশন অফ দ্য পেশেন্টের মধ্যে প্রথমেই যেটা পার্ট হচ্ছে যে পেশেন্টের যেগুলা কোমরবিডিটি আছে বা পেশেন্টের যেগুলা অ্যাসোসিয়েটেড যে ইফেক্ট অফ দ্য ডিজিজের কারণে হয়েছে, যেমন যদি পেশেন্টের অ্যানিমিয়া থাকে, কারেকশন অফ দ্য অ্যানিমিয়া বাই ব্লাড ট্রান্সফিউশন, যদি পেশেন্টের আপনার হাইপোঅ্যালুমিনিয়া থাকে সেক্ষেত্রে অ্যালবুটিন আপনি দিবেন, যদি ডিজিলেক্ট্রোলাইটিমিয়া থাকবে সেটা আপনি কারেকশন করবেন। তার পরবর্তীতে আপনি চলে যাবেন যে কি ফ্যাক্টরে, যে পরবর্তী ফ্যাক্টর যেটা আমাদেরকে বলা হয়েছে যে কাউন্সিলিং করবেন। তার মানে এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টর আছে যে কি কি কাউন্সিলিং করবেন। দেখেন, 3টা বিষয় অবশ্যই আপনাকে কাউন্সিলিং অবশ্যই করতে হবে। সেটা কি? একটা হচ্ছে স্টোমা রিলেটেড কাউন্সিলিং, যে স্টোমা কোথায় হবে, স্টোমার এই কমপ্লিকেশন হইতে পারে, এই কমপ্লিকেশন হলে এইভাবে আমরা ম্যানেজ করব, সেটা কিন্তু আগেই পেশেন্টকে বলে দিতে হবে যে আপনার স্টোমা কিন্তু এই ক্ষেত্রে লাগতে পারে। তাহলে আমি পরবর্তীতে আসতেছি যে কোন কোন ক্ষেত্রে স্টোমা লাগে। এর পরবর্তীতে চলে যাবেন, স্টোমার পরবর্তী যেটা চলে যাবে যে পেশেন্টের আপনি আরো 2টা বিষয় বলছি না, 3টা বিষয়, একটা স্টোমা রিলেটেড কাউন্সিলিং, একটা হচ্ছে সেক্সুয়াল ডিসফাংশন রিলেটেড কাউন্সিলিং, আর হচ্ছে ইউরিনারি রিটেনশন রিলেটেড কাউন্সিলিং। তাহলে দেখেন এখানে কিন্তু সেক্সুয়াল ডিসফাংশন কি হতে পারে, 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে ফেইল টু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, অথবা ইজাকুলেটরি ডিসফাংশন, রিট্রোগ্রেড ইজাকুলেশন হয়ে থাকে। তাহলে দেখেন এইখানে আপনাদের বলতে পরবর্তী কোশ্চেন হবে স্যাররা যে এইখানে যে আমি বলেছি না নার্ভ সাপ্লাই, যে এখানে রেট্রোগ্রেড ইজাকুলেশন হয়, কেন হচ্ছে? রেট্রোগ্রেড ইজাকুলেশনটা মেইনটেইন করা হচ্ছে আপনার প্যারাসিম্প্যাথিক নার্ভ। তাহলে প্যারাসিম্প্যাথিক যদি কোনো কারণে ইনজুরি হয়ে থাকে, দ্যাট মিনস সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস, যেখানে ইনফ্রন্ট, যেখানে আপনি যে পেডিকেল লাইগেট করবেন, দ্যাট মিনস ইনফেরিয়র মেসেন্ট্রিক আর্টারি যেখানে অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে অ্যারাইজ করছে, সেখানে কিন্তু ইনজুরি চান্স থাকতে পারে। যেটা ইনফ্রন্ট অফ দ্য স্যাক্রাল প্রমোটরি পোস্টেরিয়র ডিসেকশন স্টার্ট করেছেন, সেইখানে ইনজুরি হতে পারে সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস, অথবা ল্যাটারাল পেলভিক ওয়ালেও কিন্তু ইনজুরি হতে পারে। এছাড়া ইন দ্য অ্যাঙ্গেল বিটুইন প্রোস্টেট এন্ড সেমিনাল ভেসিকল, এখানেও কিন্তু যে প্যারাসিম্প্যাথিক নার্ভি এরিজেন্টিস, সেটা কিন্তু আপনার ইনজুরি হতে পারে। তাহলে এই সব জায়গায় কিন্তু আপনার ইনজুরি যদি হয় পেলভিক প্যারাসিম্প্যাথিক নার্ভ, তাহলে কিন্তু আপনার রেট্রোগ্রেড ইজাকুলেশন হয়ে থাকে। এছাড়াও সিম্প্যাথেটিক নার্ভ যদি ইনজুরি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। তাহলে দেখেন এই কারণে এই জিনিস হয়। তাছাড়া প্যারাসিম্প্যাথিক নার্ভ জানেন আপনি কি করে, যে মিকচুরেশন করতে সহায়তা করে থাকে। তাহলে প্যারাসিম্প্যাথিক ইনজুরি হলে রিটেনশনও কিন্তু হতে পারে, এটাও কিন্তু আপনাদের মাথার মধ্যে আনতে হবে। তাহলে এই 3টা বিষয়ে কিন্তু পেশেন্টকে অবশ্যই অবশ্যই কাউন্সিলিং করবেন। এর পরবর্তী আসেন, একটা কার্সিনোমা রেকটামের অপারেশন করছেন, পেশেন্টকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে ডিবিটি প্রোফাইলেক্সিস দিতে হবে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। অপারেশন করেছেন খুবই ভালো, দেখবেন পেশেন্ট হঠাৎ করে মরে গেছে, কিভাবে মারা গেছে? পালমোনারি এম্বোলিজম হয়ে মারা গেছে। তাহলে ডিবিটি প্রোফাইলেক্সিস ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন কেস অফ কার্সিনোমা রেকটাম। তারপরে পরবর্তীতে কি করবেন? অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস আপনাদের দিতে হবে। এখন দেখেন আমরা ইন শর্টে বলে দিচ্ছি অপারেশন কি কি আছে। একটা যদি মনে করেন যে আপার 2/3 অফ দ্য রেকটাম ইনভলভ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা অপারেশন করে থাকি অ্যান্টেরিয়র রিসেকশনের, এবং লোয়ার 1/3 যদি ইনভলভ হয়ে থাকে অথবা স্ফিংটার ইনভলভ করেছে, সেই ক্ষেত্রে আমরা অপারেশনের নাম বলে থাকি APER, অ্যাবডোমিনোপেরিনিয়াল এক্সিশন অফ দ্য রেকটাম, বা একই সাথে বলা হয় স্ক্যাপার। স্ক্যাপার মানে কি বোঝায়? সিনক্রোনাস কম্বাইন্ড অ্যাবডোমিনোপেরিনিয়াল এক্সিশন অফ দ্য রেকটাম, এটাও বলা হয়। এখন আরো নতুন টার্ম চলে এসেছে, দেখা গেছে যে APER করলে দেখে লোকাল রিকারেন্স বেশি। আপনি যদি লিভেটর অ্যানাই মাসেলের বাইরে যে এক্সিশন করতে পারেন, সেই ক্ষেত্রে লোকাল রিকারেন্স চান্স কম হয়ে যায়। সেই জন্য আরেকটা নাম চলে এসেছে
এক্সট্রা লিভেটর অ্যাবডোমিনোপেরিনিয়াল এক্সিশন, সেটাকে আমরা বলি ইলাপ প্রসিডিউর। আচ্ছা, এর বেশি খুব বেশি জানার এখানে কিছু নাই। আর অ্যান্টেরিয়র রিসেকশন যেটা বলা হয়, দেখেন অ্যান্টেরিয়র রিসেকশন আমরা তিনটা ভাগে বলে থাকি। একটা হচ্ছে হাই অ্যান্টেরিয়র রিসেকশন, লো অ্যান্ড আল্ট্রা লো। হাই অ্যান্টেরিয়র রিসেকশন কখন করবেন? যদি অ্যানাল ভার্স থেকে 8 সেন্টিমিটার অ্যাটলিস্ট দূরে টিউমারের লোয়ার মার্জিন থাকে, 6 সেন্টিমিটার অ্যাটলিস্ট যদি থাকে সেক্ষেত্রে লো, এবং আল্ট্রা লো যদি অ্যাটলিস্ট 4 সেন্টিমিটার থাকে তাহলে আপনারা অ্যান্টেরিয়র রিসেকশন, আল্ট্রা লো অ্যান্টেরিয়র রিসেকশন আপনারা করতে পারেন। তাহলে দেখেন একটা পেশেন্টের কোন কোন ক্ষেত্রে অ্যান্টেরিয়র রিসেকশন। এখন দেখেন একটা পেশেন্টের আপনি আগে বলেছি না যে স্টোমা করা লাগতে পারে, কি কি ক্ষেত্রে আপনার স্টোমা করা লাগতে পারে। প্রথম কথা হচ্ছে স্টোমা এখানে কি করবেন, আপনি অ্যান্টেরিয়র রিসেকশন করে তার মানে রেকটাল টিউমার যেটা ছিল সেটা সাফিসিয়েন্ট ডিস্টাল মার্জিন রেখে এক্সিশন করে দিলেন, অ্যানাস্টোমোসিস করে দিলেন। এখন তো আমরা সার্কুলার স্টেপলিং গান আছে, সার্কুলার স্টেপলার দিয়ে অ্যানাস্টোমোসিস করে দিলেন, তার মানে সেই ক্ষেত্রে স্টোমা করা হয়। দ্যাট মিনস টেম্পোরারি লুপ পাইলিওস্টোমি করা হয়। তাহলে লুপ পাইলিওস্টোমি, ইন্ডিকেশন অফ লুপ পাইলিওস্টোমি এখানে কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করে থাকে। তাহলে দেখেন অ্যানাস্টোমোসিস যদি পেলভিক পেরিটোনিয়ামের উপরে করে থাকেন স্টোমার ইউজুয়ালি দরকার নাই, কিন্তু এছাড়াও যদি পেলভিক পেরিটোনিয়ামের নিচে করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি লুপ পাইলিওস্টোমি অবশ্যই কনসিডার করবেন। তাছাড়াও কিছু কিছু ফ্যাক্টরের সময় আপনারা লুপ পাইলিওস্টোমি দেখেন, যদি পেশেন্টের গাটের কন্ডিশন ইডিওমেটাস থাকে, ইনফ্ল্যামেটরি কন্ডিশন থাকে, অথবা পারোপারেটিভ কন্টামিনেশন হয়েছে, অথবা পারোপারেটিভ হাইপোক্সিয়া হয়েছিল পেশেন্টের, তাছাড়া ব্লাড মনে করেন ব্লাড লস মোর দেন 500 ml হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা টেম্পোরারি লুপ পাইলিওস্টোমির কথা চিন্তা করতে পারেন। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এখন দেখেন যখন অপারেশন করছেন, হোয়েদার ইউ পারফর্মড অ্যান্টেরিয়র রিসেকশন অর এপিআর, সেই ক্ষেত্রে তিনটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে টোটাল মেজোরেক্টাল এক্সিশন ইউ হ্যাভ টু এনশিওর। দ্যাট মিনস টোটাল মেজোরেক্টাল এক্সিশন যদি আপনি এনশিওর না করতে পারেন, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর কজিং কি বলা হয়, ফর কজিং দ্যাট মিনস লোকাল রিকারেন্স হওয়ার জন্য টোটাল মেজোরেক্টাল এক্সিশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার মানে আপনি টিউমার যেখানে ডিভাইড করেন না কেন, মিডল এবং লোয়ার রেকটাল টিউমার যদি হয়ে থাকে, টোটাল মেজোরেক্টাল এক্সিশন আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে। আপার রেকটামে, আপার রেকটাল গ্রোথে আপনার টোটাল মেজোরেক্টাল এক্সিশন না ইনভলভ করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু মিডল লোয়ারে কিন্তু অবশ্যই টোটাল মেজোরেক্টাল এক্সিশন মানে যেখানে আপনার লোয়ার মার্জিন অফ দ্য গ্রোথ তার 5 সেন্টিমিটার নিচে কিন্তু চাইতে হবে। এখন দেখেন আল্ট্রা লোর ক্ষেত্রে অনেক সময় আমরা বলে থাকি যে 1 সেন্টিমিটার ফ্রি মার্জিনও যদি আমরা পেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের ইটস এনাফ, যে আমাদের আল্ট্রা লোতে যদি 1 সেন্টিমিটার ফ্রি মার্জিন আমরা ইনশিওর করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক সময় স্ফিংটার সেভিং অ্যান্টেরিয়র রিসেকশন আমরা করে থাকি। তাছাড়া আপনি দেখেন এইখানে কিছু কিছু ফ্যাক্টর আপনাদের খুব ইম্পর্টেন্ট। আমি বলেছিলাম প্রি অপারেটিভ এমআরআই করতে, প্রি অপারেটিভ এমআরআই করে এখানে আমরা সিআরএমটা দেখব। তাহলে হোয়াট ইজ সিআরএম, সার্কামফারেন্সিয়াল রিসেকশন মার্জিন যেটা, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন দেখেন যে আপনি সার্কামফারেন্সিয়াল রিসেকশন মার্জিন কিন্তু আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে। কিভাবে এনশিওর করতে পারবেন, যে সার্কামফারেন্সিয়াল রিসেকশন মার্জিন এমআরআই কে আপনাকে বলে দেবে যেটা কি ইনভলভ না এটা থ্রেটেন্ড না এটা নট ইনভলভ। যদি 1 মিলিমিটার অফ দ্য টিউমার সার্কামফারেন্সিয়াল রিসেকশন মার্জিন থাকে তাহলে এটা কিন্তু বলবে আপনার এটা ইনভলভ হয়েছে। তার মানে এই সার্কামফারেন্সিয়াল রিসেকশন মার্জিন কিন্তু ইউজুয়ালি প্রাইমারি টিউমার দিয়ে ইনভেড হয়, অ্যাজ ওয়েল অ্যাজ সার্কামফারেন্সিয়াল রিসেকশন মার্জিন কিন্তু লিম্ফ নোড বাল্কি নোডাল স্ট্যাটাস দিয়েও আপনার সার্কামফারেন্সিয়াল রিসেকশন মার্জিন ইনভলভ হতে পারে। তাহলে এই সার্কামফারেন্সিয়াল রিসেকশন মার্জিনের উপর ভিত্তি করে কিন্তু আপনি কোন মডালিটি অফ ট্রিটমেন্ট এনশিওর করবেন সেটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। তাছাড়া আমি দেখেন এখন একটা পেশেন্টের এমআরআই করে বুঝতে পারলেন যে এটা T1 গ্রোথ, হ্যাঁ, যেটা টি স্টেজিংটা বুঝলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যান্টেরিয়র রিসেকশনের সাথে সাথে বা এপিআর যেটাই বলেন না কেন, লোকাল রিসেকশনের একটা পলিসি। তার মানে আমরা সেটাকে বলি ট্রান্স অ্যানাল এন্ডোস্কোপিক মাইক্রোসার্জারিও কিন্তু একটা অপশন। যদি আপনার কাছে অ্যাভেলেবল ফ্যাসিলিটি থাকে দেন ইউ ক্যান কনসিডার ট্রান্স অ্যানাল এন্ডোস্কোপিক মাইক্রোসার্জারি ইন দ্য কেস অফ T1 টিউমার। এখন দেখেন T2 আর T3 এর ক্ষেত্রে কি বলা হয়েছে। T2 এর ক্ষেত্রে ইউজুয়ালি সার্জারি করবেন, দ্যাট মিনস অ্যান্টেরিয়র রিসেকশন করেন, এপিআর করেন, সার্জারি করবেন ফলোড বাই অ্যাডজুভেন্ট কেমো রেডিয়েশন, হ্যাঁ। আর যদি
T3 থাকে সেই ক্ষেত্রে অনেক সময় বলে যে শর্ট কোর্স রেডিওথেরাপি দিয়ে আপনি সার্জারি করতে পারেন, অথবা শর্ট কোর্স রেডিওথেরাপি ছাড়াও আপনি সার্জারি চলে যেতে পারেন। শর্ট কোর্স রেডিওথেরাপির কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এটা লোকাল রিকারেন্সের চান্স কমিয়ে দেয়, কিন্তু ওভারঅল সার্ভাইভাবিলিটি কিন্তু এখানে বাড়ায় না। কিন্তু যদি শর্ট কোর্স রেডিওথেরাপি দেন সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টের অনেক প্রবলেম হতে পারে, ইরেকটাইল ডিসফাংশন বা ইউরিনারি ইনকন্টিনেন্স, এগুলো কিন্তু রিস্ক অফ এটা বেড়ে যায়। এই কারণে আপনাকে রিস্ক বেনিফিট হিসাব করে আপনি শর্ট কোর্স রেডিওথেরাপি দিতে হবে, যেটাকে বলা হয় 25 সেন্টিগ্রেড দেওয়া হয়, যেটা প্রতিদিন 5 সেন্টিগ্রেড করে টোটাল 5 ডেজ দেওয়া হয় টিউমার ফিল্ড স্টেরিলাইজেশনের জন্য শর্ট কোর্স রেডিওথেরাপি। এছাড়া যদি পেশেন্ট T4 হয়ে যায়, দ্যাট মিনস সারাউন্ডিং অর্গান ইনভলভ হয়ে গেছে, বা দেখেন সার্কামফারেন্সিয়াল রিসেকশন মার্জিন ইনভলভ বা থ্রেটেন্ড হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি লং কোর্স কেমো রেডিয়েশন দিয়ে ফলো বাই সার্জারি করবেন। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে পোস্ট গ্রাজুয়েশনের জন্য যে T1, T2, T3, T4 এর ক্ষেত্রে কিভাবে কার্সিনোমা রেকটামের মডালিটিস অফ ট্রিটমেন্ট ভ্যারি করে, এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এরপরে আরো কিছু কিছু ফ্যাক্টর আপনাকে চলে যাবেন যে হাইলাইগেশন করবেন inferior mesenteric artery, that means in the root of the abdominal aorta, ওইখানে হাইলাইগেশন করবেন না নিচের দিকে আফটার গিভিং অরিজিন অফ দা লেফট কলিক আর্টারি আপনি হাইলাইগেশন লো লাইগেশন করবেন, সেটা কিন্তু আপনাকে জাস্টিফাইড করতে হবে। যদি আল্ট্রালো ডিসেকশন করা হয় ইউজুয়ালি আমরা হাইলাইগেশনে চলে যাই, কেননা আল্ট্রালো করলে সাধারণত স্প্লিনিক ফ্লেক্সারকে আপনার মোবিলাইজ করতে হয়, স্প্লিনিক ফ্লেক্সার মোবিলাইজের জন্যই এই হাইলাইগেশনটা করতে হয়। তাছাড়া হাইলাইগেশনে লো লাইগেশনে আপনার অনকোলজিক্যাল আউটকামের কিন্তু কোনো কিছু ভ্যারি নাই। তাছাড়া আর একটা কথা বলা হয়ে থাকে, যদি লোয়ার 1/3 রেকটাল টিউমার হয় সেক্ষেত্রে অনেকে বলেছে ল্যাটারাল পেলভিক নোড ডিসেকশনের কথা বলেছে। আমরা ইউজুয়ালি ল্যাটারাল পেলভিক নোড ডিসেকশনে অতদূর যাওয়া হয় না আসলে। এছাড়া এরপর আমরা বলে দিই যে অ্যাডজুভেন্ট থেরাপির কথা বলে দিই, রেডিওথেরাপি শর্ট কোর্স লং কোর্স আমরা বলে দিয়েছি এর মধ্যে। এছাড়া কেমোথেরাপির কিছু ব্যাপার স্যাপার এখানে আছে, যে কেমোথেরাপি কি দেওয়া হয়। অ্যাকচুয়ালি অনেক সময় এইগুলা পোস্ট গ্রাজুয়েশনে জিজ্ঞাসা করতে পারে, আপনারা জেনে জানতে পারে যে প্রথমে বলা হয়তো ফ্লুরোপাইরিমিডিন থেরাপি, এর মধ্যে কি আছে, একটা হচ্ছে 5-ফ্লুরোইউরাসিল আর একটা হচ্ছে লিউকোভরিন যেটাকে আমরা বলে থাকি, অথবা লেভামিসল, একটা নাম লিউকোভরিন অথবা লিউকোভরিন, লেভামিসল এখানে না। আচ্ছা, তাছাড়াও দেখেন এর পরবর্তীতে দেখা গেল যে এরপর আরো কিছু কিছু জিনিস চলে আসলো, যে যেটাকে আমরা বললাম যে 5-ফ্লুরোইউরাসিলের ওয়াল অ্যানালগ পাওয়া যায় ক্যাপিসিটামিন, এটা কিন্তু চলে আসলো। তারপরে দেখা গেল যে এরপরে ডুপ্লেক্স রেজিমিনের জন্য এর সাথে আপনার এই ফ্লুরোপাইরিমিডিন থেরাপির সাথে আপনার চলে আসলো যে অক্সালিপ্লাটিন একটা চলে আসলো। এরপরেও দেখা গেল অক্সালিপ্লাটিনের ঠিক মানে আপনি যদি 5-ফ্লুরোইউরাসিল কি বলে লিউকোভরিন এবং অক্সালিপ্লাটিন, এটাকে বলা হয় ফলফক্স থেরাপি। এছাড়াও আরো কিছু কিছু আর একটা হচ্ছে ফলফিরি, তার মানে কি দেখেন 5-ফ্লুরোইউরাসিল দিলেন, লিউকোভরিন দিলেন, এর সাথে আইরোটিকান যদি দিয়ে থাকেন তাহলে সেটার মধ্যে ফল ফ্রি রেজিমেনও অনেক সময় প্র্যাকটিস করা হয়। বিশেষ করে মেটাস্টিস যদি হয়ে থাকে, লোকাল রিকারেন্স হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ফল ফক্স বা ফল ফ্রি রেজিমেন খুবই একটা দেখা গেছে ওভারঅল সার্ভাইভেবিলিটি আপনার বাড়িয়ে দেয়। মোটামুটি অনেক কিছুই ডিসকাস করা হলো এই কার্সিনোমা রেকটামের। আমি মনে করি যা ডিসকাস করা হয়েছে আপনার পোস্ট গ্রাজুয়েশনও এইখানে অনেকটা কভার করে দেবে। এখন যদি আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা এটা আমি ওই খুঁজেই পাচ্ছি না। জাস্ট ওয়েট, নাহলে আমি ক্লাস শেষ করে দিব। লং কেস সিফাত এটা পড়বে জাফর সাদিক, জাফর সাদিক পড়লেই তোমার এগুলো সব কভার হয়ে যাবে।
যাই হোক, একটু টাফ জিনিস, একটু মনোযোগ দিয়ে বারবার শুনলে এটা আপনারা বুঝতে পারবেন। আশা করছি এখন আর কোনো কোশ্চেন নেই। পরবর্তী ক্লাস আমি বৃহস্পতিবার যদি নিতে পারি নিব, না হলে শুক্রবারে নিতে পারি। পরবর্তী ক্লাস নিব ডিসেন্ডিং করুন গ্রোথ, যদি এর সাথে সম্ভব হয় রাইট ইলেকট্রোসোম মাসও কভার করব। টিল দেন, স্টে ওয়েল, স্টে সেফ, বাই বাই।